দর্শক আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলাভিশনের বিশেষ আয়োজন এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকাল আলোচনার জন্য উপস্থিত আছেন মাহমুদা হাবিবা, সদস্য বিএনপি মিডিয়া সেল, ডাক্তার জাহিদুর রহমান, গবেষক, কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক, আছেন রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি, এবং আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনসিপি। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত। হাবিব আপা, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আজকে হাদির বিষয়টা আপনি জানেন যে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে, অবস্থা বেশ ক্রিটিক্যাল। এই বিষয়টা নিয়ে আমরা একটু পরে আসবো, শুরুতে একটু আসতে চাই হাদির ঘটনা নিয়ে। আজকে প্রধান নির্বাচন কমিশনার একটা মন্তব্য করেছেন, নিশ্চয়ই আপনি সেটা শুনেছেন। তারপরে আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলি, উনি আজকে বলেছেন যে হাদির উপরে হামলা একটা বিচ্ছিন্ন ঘটনা, এমন কিছু এ দেশের জন্য নতুন নয়। তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরি এবং আসারুল্লাহ মাস্টারের হত্যাকাণ্ডের উদাহরণ দিয়েছেন এবং তিনি দাবি করেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো। ওনার এই বিচ্ছিন্ন ঘটনাটায় আপনার মন্তব্যটা শুনতে চাই। আর একটা বিষয় একটু জানতে চাই যে আগের অপরাধের সাথে বর্তমানের অপরাধের তুলনা, এই বিষয়গুলো আমরা আওয়ামী লীগের আমলে প্রচুর দেখেছি। 5ই আগস্টের পরেও এই কালচারটা আসলে কেন বদলালো না? ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা শুনছেন। মন্তব্যটা আমিও পড়েছি এবং আমি সত্যিকার অর্থে আমি সত্যি একটা বলতেই হয় যে আমার কাছে মনে হয়েছে খুবই দায়িত্বজ্ঞানহীন একটা মন্তব্য হয়েছে এটা। কারণ হলো আপনি এই বাংলাদেশে বহু কিছুই ঘটেছে, সব কিছুই যে খুব মানে সেটাকে উদাহরণ হিসেবে টেনে আরেকটাকে জাস্টিফাই করার সুযোগ আছে তা তো নয়। আর যে হত্যাকাণ্ডগুলো তিনি বলেছেন সেগুলো তো সেই সময়ের অত্যন্ত চাঞ্চল্যকর এবং একটা হৃদয় বিদারক মানে ঘটনা ছিল দুটোই। ফলে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ছিল না। দেখুন, নির্বাচনকালীন আমরা কি বুঝি, নির্বাচনকালীন যেটা হয় এর পোস্টারও ছিঁড়ে ফেলে, 2 মশাল মিছিল হয়তো 2 পক্ষের এক জায়গায় হয়ে যায়, লাঠালাঠি হলো, 2-4 জন হাসপাতালে গেল, মারামারি হলো, এগুলোই আমরা দেখে অভ্যস্ত। আপনি যদি স্বাভাবিকভাবে বলেন যে স্বাভাবিক যে নির্বাচনকালীন গণ্ডগোল দলের ভেতরে এটা ভিন্ন জিনিস। আর যেই হত্যাকাণ্ড, বিশেষ করে হাদির হত্যাকাণ্ডের ধরনটা এই ঢাকা শহরে একেবারে জনাকীর্ণ রাস্তা, তাও বলবো না, রাস্তাটা তুলনামূলকভাবে অনেক লাইট ছিল, সেইখানে সে রিক্সা চলা অবস্থায় তার কাছে এসে একেবারে মানে শুট টু কিল, মানে হয় তার মৃত্যু ঘটেনি, এটা তার মানে সৌভাগ্য, কিন্তু তাকে তো মারা হয়েছে সেইভাবেই। এবং সবচেয়ে ভয়ঙ্কর যখন আমরা আরেকটু জানতে পারি যে এরা 15-20 দিন ধরে এখানে আসা যাওয়া করছে, উঠা বসা করছে, তার হয়ে ক্যাম্পেইন করেছে, কতখানি পরিকল্পিত ঘটনাটা, তাহলে আপনি একটা জিনিস বোঝেন যে এখানে 300 জন প্রার্থী জামাতের আছে, 273 জন প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে, 125 জন প্রার্থী এনসিপির আছে, অন্যান্য দল প্রার্থী তা দেওয়ার পথে। এনাদের জন্য এটা কতখানি জটিল হয়ে গেল আপনি একবার চিন্তা করতে পারেন যে এই বিষয়টাকে ডিনায়াল তো একটা ক্রাইম। ফার্স্ট অফ অল আপনি যেই অবস্থা থেকে, আপনি তো এটা নির্বাচন কমিশনারের এখানে আমি বলবো দায়টার আরও জায়গা আছে, সেটা হলো যে তিনি এখন নির্বাচন ইশতেহার ঘোষণা করার পর থেকে নির্বাচনী বিষয়বস্তুগুলোতে তিনি এখন কিন্তু টপ পজিশনে আছেন। তার আন্ডারে বহু টুল আছে ব্যবহার করার মতো, বহু বর্তমান পরিপ্রেক্ষিত যেই ধরনের সেটাকে সামাল দেওয়ার মতো একটা স্ট্র্যাটেজি, এটা তার পক্ষ থেকে প্রণয়ন করা অত্যন্ত প্রয়োজন। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আর 10টা তত্ত্বাবধায়ক সরকার কিংবা নির্বাচিত সরকারের মতো নয়। ফলে তার আন্ডারে যে নির্বাচনটা হতে যাচ্ছে সেটার চ্যালেঞ্জ কিন্তু বহুমুখী। সেটার চ্যালেঞ্জ দেশের ভেতরে আছে, সেটার চ্যালেঞ্জ আন্তর্জাতিক আছে, বহু ষড়যন্ত্র এখানে আছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে এই কথাটা আরও অনেক বেশি এমপ্যাথেটিক একটা বক্তব্য দেওয়ার সুযোগ ছিল, দায় কাঁধে নেওয়ার প্রয়োজনও ছিল। কারণ আমরা যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে দায় এড়িয়ে যাওয়ার প্রবণতা, কিংবা আমি আমার চেয়ারে যতক্ষণ বসে আছি আমার কোনো ভুল হওয়া সম্ভবই না আমার দ্বারা, এই যে আচরণটা, দিস ইজ রং। ওখানে যারা বসে আছেন তারাও মানুষ, তাদেরও 2-4টা মিস্টেক থাকতে পারে এবং এটা তো এককভাবে তারাও পারবেন না। সবগুলো রাজনৈতিক দল, বিশেষ করে জুলাই আন্দোলনের অংশীজন যারা, তাদের সকলের সহযোগিতাও থাকবে, কিন্তু প্রথম স্টেপটা তো সরকার এবং নির্বাচন কমিশনকেই নিতে হবে। তিনি প্রথম বক্তব্যেই যদি আস্থাটা হারিয়ে ফেলেন সবার, তখন আপনি কিভাবে এই যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটা মানে পূর্ণ সহযোগিতাপূর্ণ আচরণ পাওয়াটাও তো আসলে কঠিন হবে। কঠিন। আপনি ক্রাইসিসে আইডেন্টিফাই করলেন না, আপনি ক্রাইসিসটাকে ডিনাই করছেন। এই ডিনায়ালটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমি একটু জাহিদ ভাই আপনার কাছে জানতে চাই যে এই যে সিইসির যে বক্তব্যটা আসলো, তারপরে কিন্তু রাজনৈতিক মহলে এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। আজকে সন্ধ্যার পরে নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হলো এই সমালোচনার পরে। সেখানে বলা হচ্ছে যে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় মূলত তার বক্তব্যে বুঝাতে চেয়েছেন জনাব ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলা
আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। কমিশন জনাব শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। বিষয়টা যে আসলে বিচ্ছিন্ন বললেন সেইটার আসলে কোনো ক্ল্যারিফিকেশন আমি অন্তত অ্যাটলিস্ট খুঁজে পাই। আর এই যে বিচ্ছিন্ন ঘটনাগুলো মানে বলা হচ্ছে, আমরা ওই দিন দেখলাম শরীফ ওসমান হাদির উপরে, এর আগেও কিন্তু আপনার চট্টগ্রামে বিএনপির একজন ক্যান্ডিডেটের উপরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। আপনার কাছে একটু জানতে চাই যে আসলে বিচ্ছিন্ন ঘটনাটা আসলে কি, কতগুলা ঘটনা ঘটলে এই বিষয়টাকে আর বিচ্ছিন্ন বলা যায় না? এটা কি সংখ্যা দিয়ে আমরা নিরূপণ করব না ঘটনার গুরুত্ব বিবেচনা করে? ধরুন চিটাগাং কিছু হয়নি, ওসমান হাদির উপরে যা ঘটেছে, এটা এই একটা ঘটনাই যদি ঘটে এটাকে বিচ্ছিন্ন বলবো কিনা। আমি তার আগে সিএসির বক্তব্যটা আমি শুনেছি, আমি এটা নিয়ে আমার একটা পার্সোনাল টেকও আপলোড করেছি আমার চ্যানেলে। আমি একটু অপ্রিয় হলেও কথাটা বলতে চাই, একটু অজনপ্রিয় হলেও বলতে চাই, সিএসের ইন্টেনশন খুব খারাপ ছিল আমার তা মনে হয় না, কিন্তু ওনার পথটা অত্যন্ত বাজে ছিল, এতে কোনো সন্দেহ নেই। খুব ক্যাজুয়ালি কথা বলছেন, খুন খারাপি 2-3টা হতে পারে, এইসব বক্তব্য ওনার এই মন্তব্যের মধ্যে ছিলেন। কিন্তু তিনি সম্ভবত এটা করার চেষ্টা করেছেন যে ডাউন টোন করে জনগণের যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে সেটাকে দূর করা, কারণ পরবর্তীতে তিনি কিভাবে সব পদক্ষেপ নিচ্ছেন সেই কথাবার্তাগুলো বলার চেষ্টা করেছেন যে না এটা তেমন কিছু না, নির্বাচন কিন্তু হবে। মানে এই যে কথাটা, আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। হাদি যখন গুলিবিদ্ধ হলেন খুব অল্প সময়ের মধ্যে আমি আমার পরিচিত মানুষ অনেকের ফোন পেয়েছি, কারণ বাংলাদেশে নির্বাচন হবে কি হবে না এই আলাপ কিন্তু এখনও চলছে, ইভেন তফসিলের পরেও চলছে। আমাকে সাথে সাথে ফোন করে জিজ্ঞেস করা হলো যে এটা হলো, ইলেকশন তো মনে হয় বানচাল হয়ে গেল। সো একটা ভীতির জায়গা মানুষের মধ্যে তৈরি হয়েছে। কিন্তু সমস্যাটা ওই যে বললাম, হাবিব আপা যেটা বললেন, আপনার আসলে এই পথটা একেবারেই ঠিক ছিল না, আপনাকে ডিনায়ালের পথে না গিয়ে এটাকে গুরুত্ব দিয়ে নেওয়া। কারণ একজন প্রার্থীকে টার্গেট কিলিংয়ের চেষ্টা করা যায়। আমরা ঘটনাচক্রে, যেহেতু আমি ডাক্তার, আমি তার ইনজুরি সম্পর্কে যেটা বুঝি, একেবারে অলরেডি ব্রিফিংও করেছে, খুব মিরাকুলাস কিছু না হলে হাদি ফিরবেন না। এই জন্য আমরা প্রার্থনা করার কথা বলছি, তাকে সাপোর্ট দিয়ে রাখা হয়েছে, উনি যদি অটোমেটিকলি ফেরেন। সিঙ্গাপুরের ট্রিটমেন্ট বেসিক্যালি এরকমই, এর মধ্যে খুব র্যাডিক্যাল কিছু হবে না। তার মানে আসলে হত্যা এবং কিভাবে পরিকল্পনা করে কাজটা করা হয়েছে এখন আমাদের সামনে এটা স্পষ্ট হয়েছে। সো এটা ঘটানোর মাধ্যমে আপনি প্রার্থীদের মধ্যে ভীতি তৈরি করতে পারছেন এবং আপনি দেখাতে পারছেন তোমরা কেউ সিকিওর না। নাম্বার 2 হচ্ছে, যেটা হতে গিয়েও এখনো মেজর হয় নাই, আরও যদি ঘটনা ঘটে, আমরা চাই না ঘটুক, তাহলে এটা হয়ে যেতে পারে। সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে পারস্পরিক বিবাদ। আমরা খেয়াল করেছি প্রাথমিকভাবেই চেষ্টা ছিল ওখানে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর উপরে দায় চাপানোর চেষ্টা, আবার পাল্টা অপরপক্ষের একজন হত্যাকারীর সাথে বসে গেছে, এআই জেনারেটেড ছবি বেরোলো, সেইটা নিয়ে আমরা পেরেছি আপাতত ঠেকাতে। আমি একটা কথা একটু যোগ করি, সেটা খুবই জরুরি। সেটা হচ্ছে আরব স্প্রিং যখন হলো, 3টা দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে তাৎক্ষণিকভাবে, বা অল্প সময় সরকার পতন করানো যায় নাই। সিরিয়াতে হয়েছে, লিবিয়াতে এবং ইয়েমেনে, যে দুটো দেশে সরকার পতন ঘটানো গেছে, এবং শুরু হয়েছিল তিউনিসিয়াতে। আমি প্রায় বলি যে বাংলাদেশের সাথে খুব মিল আছে। ওই দেশে নির্বাচন হয়েছে, ইজিপ্টেও হয়েছে। ইজিপ্টে এখন পূর্ণ সামরিক শাসন, সিসি আছেন, আর কাইস সাইদ আছেন তিউনিসিয়াতে। এটা প্রায় বেনালি, মানে যার পতন ঘটনার জন্য প্রায় বেনালি হয়ে গেছেন। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে অভ্যুত্থানের শক্তিগুলো নিজেদের মধ্যে মানে লড়াইয়ে নেমে যাওয়া, অত্যন্ত ক্রাইসিস করা পরস্পরের মধ্যে, তারপরে এই ঘটনাগুলো ঘটেছে। এবং তিউনিসিয়াতে খুবই ইন্টারেস্টিংলি 2জন বিরোধী দলীয় নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন প্রথম নির্বাচনের পর। বিরোধী দল তখন যার মেইন স্টেক হোল্ডার ছিল ইলেকশনের, নাহদা, তাকে দায়ী করে। এই আন্দোলনে ওই সরকারের পতন এবং আনরেস্ট শুরু হয়ে যায়। তো যে কথাটা বলছি, এই ধরনের পলিটিক্যাল কিলিং একটাও যদি হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা না। এই একটা ঘটনা, তিউনিসিয়াতে 2টো ঘটনা ঘটেছে, 2টো ঘটনা তিউনিসিয়ার ভবিষ্যৎকে কিন্তু ধ্বংস করে দিয়েছে। সুতরাং কোনোভাবেই এই ধরনের মন্তব্য করা উচিত। আমি আবারও বলছি, আমি ধারণা করি, আমি আশা করি ওনার কোনো ব্যাড ইন্টেনশন ছিল না, কিন্তু উনি যেভাবে করেছেন এটা খুবই আনএক্সপেক্টেড। প্রিন্স ভাই, আপনার কাছেও এই মন্তব্যটা শুনতে চাই। ওই অনুষ্ঠানে আসলে সিইসি আরও কিছু বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। উনি বলেছেন যে একটা ঐতিহাসিক এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে, এবং তরুণ ভোটারদেরকে, মানে সব ভোটারদেরকেই বলেছেন, বিশেষ করে তরুণ ভোটারদেরকে বলেছেন যে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা রাখতে হবে, এজন্য তরুণদেরকে ভোটদানের উৎসাহিত উনি করেছেন। আপনি যদি পরিবেশই তৈরি না করতে পারেন, সেক্ষেত্রে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে কি খুব বেশি লাভ হবে? না, ধন্যবাদ আপনাকে। আপনি শেষ কথাটি দিয়ে যদি আমি শুরু করি, যে
আসলে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, ঠিক যে সময় কথা বলছি, তাতে কিন্তু আমরা ব্যাপক কি বলবো, তরুণ ভোটার বন্যদের মধ্যে একটা বিশেষ অন্য কোনো জোয়ার সৃষ্টি করার বিষয়টা আসলে সময় এখন আর নাই। প্রথম দিক থেকে যেভাবে এটা সরকার এবং নির্বাচন কমিশনের যে দায়িত্ব পালন করার কথা ছিল, এটা তো আসলেই হয়নি, এটাই বাস্তবতা। এবং গতকাল আমি একটা অনুষ্ঠানে, সেখানে একজন নির্বাচন কমিশনার ছিলেন, ওনার উপস্থিতিতে আমি ঠিক এই ধরনের কথা যখন বলি, উনি আমার নাম ধরেও কিছু রিয়াক্ট করেন একটা পাবলিক প্রোগ্রামে, আর সেটা কোনো সমস্যা না, আমি বলছি সেটা উনি পজিটিভ রিয়াক্ট করেছেন। কিন্তু আমার পয়েন্ট ওইটাই যে ওইটা হচ্ছে না। কিন্তু আমি একটু সামগ্রিকভাবে যদি বলি, আমারও ব্যক্তিগত বুঝতে এরকমের হয়েছে যে শব্দটা জানি না কে কীভাবে নেবেন, ওনার মতো বলি, উনি একটু ওভার স্মার্ট বক্তব্য হয়ে গেছে ওনার। উনি হয়তো ভাবছে যে একটা জটিল পরিস্থিতি এইখানে একটা করি, কিন্তু এটা ওই পদে থেকে আসলে এটা ঠিক হয় নাই, কারণ তথ্যগতভাবেও কারেক্ট না উনি যেভাবে বলেছেন। দুইটা জিনিস, এর থেকে আরও তো বিভৎস হত্যাকাণ্ড যে দুটার কথা বলেছেন নিঃসন্দেহে। এবং আরেকটা পয়েন্ট যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা তো আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টার মতো হইল। আগের দিন যখন প্রশ্ন করলো উনি পেঁয়াজে চলে গেলেন, তারপরে এত বড় ঘটনা। তো এইগুলো তো মানুষের জিনিসগুলো দেখে। সুতরাং এই জায়গাটা বোধহয় যে ওনাদেরকে প্রত্যেকটা শব্দ চয়নে আরও দায়িত্বশীল আচরণ হওয়া দরকার। এবং আমরা যদি সবাই মিলে বলি, এই ইন্টেনশনটার আমরা সবাই পক্ষে আছি যে যত ঘটনাই ঘটুক না কেন, আমরা কোনোভাবে পরিস্থিতির মোটেই আর অবনতি হতে দেব না। কত বেশি ভালো পরিস্থিতি নিয়ে আসতে পারি সেই জায়গায় আমরা যাব। সেই ক্ষেত্রে আমি যেহেতু তরুণদের কথা আপনি আগে বললেন, সেই জায়গায় আমি একটা কথা যুক্ত করি, যেটা আমরা একটু নানাভাবে বলার চেষ্টা করেছি। দেখুন, তরুণ ভোটাররা তো বটেই এবার অন্যতম গুরুত্বপূর্ণ, কারণ 2008-এর পরে সম্ভবত 4 কোটির উপরে যারা এর আগে ভোট দিতে পারেনি সেইটা আছে, নানাভাবে গুরুত্বপূর্ণ। তাদের যেমন ভোট দেওয়ার ব্যাপারে একটা গুরুত্ব আছে, আমি অন্য একটা গুরুত্ব তুলে ধরি। যেমন দেখেন, এখানে আমরা ওই যে কি বলে, যারা পর্যবেক্ষণ করে গ্রুপ আছে না, নামটাম দেখলাম প্রাইমারি, অনেককে অচেনা, জানিও না, শুনিও না, সব আমাদের জানতে হবে, আমি তার দাবি করছি না, কিন্তু বলছি এটা নানাভাবে এগুলো তো কাগজে থাকে, কাগজে যখন যেটা হয় না। বরঞ্চ কথাটাকেও আমি সহজভাবে কথাটাকে, আমার এই কথাটাকে নেওয়ার জন্য সবাইকে বলবো আলোচনার জন্য, আমি কোনো কংক্রিট মানে কি বলবো একটা বলছি না। সেটা হচ্ছে বরঞ্চ এখন হাতে হাতে তো আমাদের মোবাইল অমুক টমুক আছে, এআইয়ের বিপদ আছে আমি জানি, সোশ্যাল মিডিয়ার বিপদ আছে জেনেও আমি বলছি, তারা বরঞ্চ নির্বাচন, তার আচরণবিধি কী, কোথায় কি করতে হবে, ভোটার কোনো সমস্যা হলো কিনা, এই জায়গাগুলো তরুণদের প্রতি ওনাদের আরেকটা আহ্বান জানানো দরকার, তারাও যাতে এই ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, সবার ভোটাধিকার নিশ্চিত করার জন্য। তরুণকে খালি ভোট দেওয়া না, এই দায়িত্বের মধ্যেও নিয়ে আসতে হবে, কারণ তারা কিন্তু আমার বিবেচনায় অনেক বেশি রেসপন্সিবল। যেমন আমি এইটার সাথে রিলেট করে একটা ছোট কথা বলি। আজকেই আমার খুবই কয়েকজন তরুণের সাথে কথা হচ্ছিল বিকালে, আমি দেখলাম যে তারা মনে করছে যে এরকম আমাকে বলছে যে আপনারা তো পরিবর্তনের কথা চিন্তা করছেন, তো সেই পরিবর্তনে আপনাদেরও যেমন রোল নেওয়া দরকার, আমাদের আরও কী কী রোল হবে বলেন। তো এই যে ভাবনার চিন্তাটা আছে, সেটা তো পজিটিভ জায়গায় দেখতে হবে, সেটা দেখা দরকার। আমি মনে করি নির্বাচন কমিশনটা করুক। আর নিশ্চিত এখানে হাদির ব্যাপারে যেটা বলা হয়েছে, আমাদেরকে মনে রাখতে হবে যে শুরুর ঘটনা এটা, এবং এটা তো যাচ্ছে তাই না। এবং আজকেও পত্রিকায় যেভাবে পড়ে চলে আসলো, কারণ এখন তো কোনো কিছু বিশ্বাস করাও কঠিন, কারণ এআই জেনারেটেড অমুক টমুক হয়, কিন্তু আমরা তার জন্যে কী বলবো, শুভকামনা করতে পারি, করছি সব প্রথম দিন থেকে, সেটাই চাই। এবং এখানে কোনো ব্যক্তি ফ্যাক্টর না, তো এখানে মনে রাখতে হবে যে এই ধরনের ঘটনার মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের পথ চলায় ব্যাহত করতে পারে। সুতরাং সেই জায়গাটা যাতে না হয় সেটা আমাদেরকে দেখতে হবে। এই যে তরুণদের ভোট দেওয়ার ব্যাপারে আপনি কথা বললেন, তরুণরা অনেক উৎসাহিত, কিন্তু তারপরেও তো এইবারের ভোটের টার্ন আউট নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসলে রয়েছে অনেকের মনে, যে একটা বড় অংশকে আপনি নির্বাচনের বাইরে রাখছেন, তারপরে ভোটের টার্ন আউটটা কি খুব বেশি হবে? আমি যদি 2024-এও ধরি, তখন একটা বড় পার্ট কিন্তু নির্বাচনের বাইরে ছিলেন। আওয়ামী লীগ আর যারা ছিল, জাতীয় পার্টি ছিল, তাদের ভোটাররাও কিন্তু ভোট কেন্দ্রে যায়নি। সামনে এই চ্যালেঞ্জটা আমাদের মুখোমুখি হতে হবে কিনা? না, এখানে দুইটা প্রশ্ন, এখানে আসছে তরুণ ভোটারদের প্রশ্ন, আর একটা হচ্ছে ওভারঅল ভোটের প্রশ্ন বলছেন, তার মধ্যে অবশ্যই তরুণরা আছে। আমার পরিষ্কার কথা বলি যে এই ব্যাপারে সুনির্দিষ্ট করে হয়তো বলার সময় এখনো আসে নাই, কারণ আপনি নির্বাচনের আরও যেন আলোচনা আসবে,
কারণ এখন অংশগ্রহণমূলকের কথা সবাই বলি, সেই অংশগ্রহণমূলকের কংক্রিট কোনো ফর্মুলা কিন্তু আমরাও বলিনি। এবং মনে রাখতে হবে এই নির্বাচনে যারা অংশ নেবে, যারা পরিচালনা করবে, আমরা সবাই মিলে এইটা যাতে গ্রহণযোগ্য হয়, দেশ বিদেশ সব জায়গায় সেই বিবেচনাকে আমরা উপেক্ষা করতে পারবো না। সে উপেক্ষা করা মানে আমি কিন্তু বলছি না কালকে জোর করে টেনে নিয়ে আসতে হবে, নট দ্যাট, আমি কিন্তু ওই পয়েন্টে ঢুকছি না। তা সেইটা যখন সময় যাবে, কোন দলের কি পজিশন, তখন ভোটের টার্নআউট কী হবে না হবে সেটা পরে বলা যাবে। আমি মনে করি ওই প্রশ্ন আগে তুলে এনে আমাদের অন্য আলোচনায় যাওয়া জরুরি না। জরুরি হচ্ছে ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার আমরা একটা সমফিল্ড তৈরি করার জায়গায় যেতে পারছি কিনা। শুরু এই প্রশ্নটা এটা আগে করি, মানুষের কাছে এই বিশ্বাসযোগ্যতা ফিরে আনি যে অবশ্যই ফেব্রুয়ারিতে ভোট হচ্ছে, আমরা সবাই নামি, তারপরে সময় বলে দেবে যে কি হবে না হবে, তখন আমরা আসলে বলতে পারবো। পরিস্থিতি কোন দিকে যাবে। আরিফ, আপনার কাছে একটু জানতে চাই, আজকে এই সিইসির ঘটনার পরে, বিশেষ করে ওসমান হাদির এই ঘটনার পরে আজকে বেশ কিছু কর্মসূচি আমরা দেখেছি, সেখানে সিইসির বক্তব্য নিয়েও রাজনীতিবিদদের মন্তব্য দেখেছি। এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম একটা মন্তব্য করেছেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করায় পর নৈতিকভাবে প্রধান নির্বাচন কমিশনার তার আর পদে থাকার অধিকার রাখেন না। উনি বলেছেন যে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই, তবে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে তা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। একটা মন্তব্য দিয়ে কি পুরো কমিশনের উপর আস্থা হারানো যায় কিনা? ধন্যবাদ আপনাকে এবং একই সাথে সিনিয়র আলোচক যারা আছেন, যারা দেখছেন, সবাইকে ধন্যবাদ। প্রথমত আজকে প্রায় বলা চলে আগামীকালকে আমাদের মহান বিজয় দিবস, মানে 10-15 মিনিট পরেই আর কি। তো ফলে 1971 সালে শহীদদের শ্রদ্ধা জানাই এবং একই সাথে আমরা যেটা বলতে চাই যে ধরেন নাহিদ ইসলাম যে বক্তব্যটা দিয়েছেন সিএসসির বিষয়, আমাদের যখন পার্টি হয়নি, অর্থাৎ এই ইলেকশন কমিশন যখন গঠন হয়েছিল, তখনই কমিশন গঠনের প্রক্রিয়া, ইলেকশন কমিশন যেই প্রক্রিয়ায় গঠন হয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা প্রশ্ন তুলেছিলাম। তখন পার্টি ছিল না, নাগরিক কমিটি ছিল। আমরা পরের দিনে এটা নিয়ে আপত্তি তুলেছিলাম। পরবর্তীতে ইলেকশন কমিশনের যে তার কার্যক্রম পরিচালনা করছে, সেক্ষেত্রে আমরা বলেছি যে ইলেকশন কমিশনের যে কার্যক্রম, সেখানে তাদের স্বচ্ছতা, সক্ষমতা এবং তাদের ইচ্ছা, সেটার ব্যাপক ঘাটতি আছে। এবং ইন্টারেস্টিংলি আরেকটি বিষয় আপনি দেখবেন, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে বিএনপি কিছুদিন পূর্বে তারা একটা দাবি তুলেছিল, যে দাবিটি ছিল যে অন্যান্য সময় যেটা হয় যে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সাধারণত রিটার্নিং কর্মকর্তা হিসাবে যারা দায়িত্ব পালন করেন, সেই জায়গায় যেন ইসির নিজস্ব কর্মকর্তারা দায়িত্ব পালন করেন, ডিসি, এসপি, ওসি তারা যেন এই দায়িত্বটা ওইভাবে পালন না করেন। মঈন ভাই ঠিক স্পেসিফিক এরকম বলছেন যে 4টা বাটন থাকে, ওসি, এসপি, ডিসি, এরাই মূলত ইলেকশনের রেজাল্টটা ঘোষণা করেন। তো এই বাটনটা চেঞ্জ করে ওনারা চাইছিলেন যে এই ইলেকশন কমিশনের নিজস্ব কর্মকর্তারাই যেন এইবার এই দায়িত্বটা পালন করে। তো ফলশ্রুতিতে আমরা যেটা দেখলাম যে প্রধান উপদেষ্টা বা সরকারের প্রতি, নির্বাহী ক্ষমতার প্রতি বিএনপির যতটুকু না আস্থা, তার চেয়ে বেশি আস্থা হচ্ছে ইলেকশন কমিশনের উপরে এবং এই ইলেকশন কমিশনারদের উপরে। এবং এটার বেশ কিছু ঘটনাও এর আগে ঘটছে। যেমন ধরেন আপনার আমরা দেখেছিলাম যে নির্বাচন সংস্কার কমিশন বেশ কিছু প্রস্তাব দিয়েছিল, সংস্কার কমিশন সেই প্রস্তাবের সাথে কিছু প্রস্তাবের সাথে যে ইলেকশন কমিশন বিরোধিতা করেছিল, ইন্টারেস্টিংলি 2-3টি পয়েন্টে বিএনপিরও সেই পয়েন্টগুলো বিরোধিতা ছিল। ফলে বিএনপির মনে হয়েছে যে ইলেকশন কমিশনটা অনেক মোর, সরকারের তুলনায় ইলেকশন কমিশন মোর, মানে তাদের জন্য রিলায়েবল, এটা তাদের ভাবনা। আমাদের আজকে নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন, সেটা শুধু আজকের বক্তব্যের প্রেক্ষিতেই শুধু এইটা না, পূর্বের তাদের যে অ্যাক্টিভিটিস, যে ঘটনাগুলো, তার পরিপ্রেক্ষিতে ধারাবাহিকতা হচ্ছে এটা, মানে সিএসসির আজকের যে বক্তব্য, এটা ধারাবাহিকতা। তিনি এর পূর্বে বলেছেন যে এনসিপিকে শাপলা দেওয়া হবে না, এটা ব্যাখ্যা আমি দিতে পারবো না, মানে আপনি কেন দিচ্ছেন না সেটা ব্যাখ্যাও তিনি করতে চান না। সেটি নিয়ে যথেষ্ট আমাদের সাথে, এই মার্কা নিয়ে যথেষ্ট ইলেকশন কমিশনের সাথে আমাদের দূরত্ব বা যেটাই বলেন, এই জায়গাগুলো তৈরি হয়েছে। তো ফলে আমি যেটা মনে করি, উনি আজকে সর্বশেষ যে বক্তব্য দিচ্ছেন, এটা একটা ধারাবাহিক, মানে তার ইলেকশন কমিশনের যে পারফরমেন্স, সেটার একটা ধারাবাহিকতারই এই বক্তব্য তিনি দিয়েছেন। কারণ পূর্বের কর্মকাণ্ডর জন্য যেহেতু তাকে কোনো ধরনের বড় জবাবদিহিতা করতে হয় না, প্রশ্নের মুখে পড়তে হয় না, ফলশ্রুতিতে এটা ধারাবাহিকতা তিনি করে যাচ্ছেন, এটা মূলত তার বক্তব্য ছিল। আর আরেকটা বিষয় আমি খুব ইম্পর্টেন্টলি নোটিশ করতে চাই, সেটি হচ্ছে যে শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে, এটাকে যেভাবে
বিশেষ করে অনেকগুলো মিডিয়া শুধুমাত্র একজন প্রার্থী হিসাবে কোট করতে চাচ্ছে যে তফসিলের পরের দিনই প্রার্থী গুলিবিদ্ধ। বিষয়টা আসলে ওসমান হাদির গুলিবিদ্ধতা শুধুমাত্র নির্বাচনের সাথে রিলেটেড না। আমি ওই প্রসঙ্গটা আসবো, আমি একটু পরে। আমি একটা হাবিব বাবা আপনার কাছে জানতে চাই, আরিফ যেমন বলছিলেন যে বিএনপি মোর রিলায়েবল ইসির প্রতি, আমার মনে হয় এখানে একটু ভুল বোঝাবুঝি আছে, কারণ ডক্টর মঈন খানের প্রস্তাবনাটা আমি একবার একটু এখানে ব্যাখ্যা করি। সেটা হচ্ছে নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা বহন করে, তার আন্ডারে জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী সব চলে আসে বাই ডিফল্ট। সেখানে আপনি যখন জেলায় চলে যাচ্ছেন তখন আপনি ডিসিকে করছেন প্রধান, আপনি এসপিকে করছেন প্রধান, আর রিটার্নিং কর্মকর্তা কি থাকছেন? সহকারী। আপনার জবাবদিহিতা যখন চাইতে হচ্ছে আপনি যাচ্ছেন কার কাছে? রিটার্নিং কর্মকর্তার কাছে না? আপনার সুপ্রিম তো হবেন হচ্ছে রিটার্নিং কর্মকর্তা, তার আন্ডারে থাকবেন ডিসি, তার আন্ডারে থাকবে এসপি, তার আন্ডারে থাকবে অন্যান্য অর্গানগুলো। আপনি কোনো জায়গায় ওই স্ট্যাটাসটা তো দিচ্ছেন না, আপনি স্ট্যাটাস দিচ্ছেন না। আপনার যখন সমস্যা হচ্ছে আপনি চলে আসছেন জবাবদিহিতার জন্য নির্বাচন কমিশনের কাছে, কারণ সে হচ্ছে অ্যাকাউন্টেবল। তাহলে আপনি এখানে ডিসি এবং এসপিকে সহকারী হিসেবে, আমরা তো সবগুলো সিটের কথা বলিও নি, নতুন সময়ের কথা আমরা বলছি, আর নির্বাচন কমিশনকে এম্পাওয়ার করবো না, সেটা তো হতে পারে না। একটা দেশের গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য যেমন বিচারিক ব্যবস্থার একটা স্বাধীনতা দরকার, তেমনি নির্বাচন কমিশনেরও এম্পাওয়ার যখন করতে হবে তখন আপনি এই জায়গাগুলোতে তাকে কিছু কিছু ক্ষমতা দিতে হবে। আপনি রিটার্নিং অফিসারকে সারা জীবন করে রাখলেন সহযোগী অফিসার, যাকে ডিসি বসিয়ে রাখলেন, এসপি ধমক দিলেন। এবং আরেকটা যুক্তি অনেকে দেয় যে এই টুলগুলো পারফর্ম করে, টুল পারফর্ম করবে না কেন? টুল তো বাউন্ড পারফর্ম করতে, সেনাবাহিনী বাউন্ড, তারপরে প্রয়োজন হলে সে সেনাবাহিনী ডাকতে পারবে এবং তারা বাধ্য এটাতে রেসপন্স করতে। এইটাই তো নির্বাচন কমিশনের ক্ষমতা। ইন্ডিয়ার ডেমোক্রেসি নিয়ে অনেকে কথা তোলে, ইন্ডিয়ান ডেমোক্রেসিতে ইন্ডিয়ান ইলেকশন কমিশন যেই ধরনের স্বাধীনতা ভোগ করে নির্বাচনকালীন সময়ে এবং যেভাবে তারা এটা ব্যবহার করে, এটা সারা বিশ্বব্যাপী, এটা মনে রাখতে হবে। কাজে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমরা এতগুলো জেলায় দিতে পারবো না, এতগুলো জায়গায় দেওয়ার সুযোগ নেই, কিন্তু আমরা শুরু করি। আমরা কিন্তু বলেছিলাম কিছু আসনে দেওয়া হোক, কিছু আসনে দিলে অ্যাটলিস্ট এইটুকু প্রতিষ্ঠিত হবে। দেখুন, শিরদাঁড়া রাতারাতি তৈরি হয় না। আমরা যদি মনে করি যে প্রত্যেকে শিরদাঁড়া সম্পন্ন ব্যক্তিতে পরিণত হবেন, তাহলে তো 5 আগস্টের পরে আমাদের জনপ্রশাসন একেবারে কি বলবো, সব কি বলে এটাকে, ও সুদৃঢ় ব্যক্তিত্বের আন্ডারে থাকতো। আমরা তো কম্প্রোমাইজড এবং ভেরি মাচ ভেরি মাচ কম্প্রোমাইজড, ভেরি মাচ ফল্টি একটা সিস্টেম নিয়ে কাজ করছি। সেখানে 3-4টা জায়গায় যদি নতুন বন্দোবস্ত শুধু মুখে না বলে আপনি কাজেও তো পরিণত করতে পারতে হবে। এইটা হচ্ছে একটা প্রস্তাবনা। দ্বিতীয় প্রস্তাবনা ছিল প্রতিটা ইউনিয়নে আপনার এই যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনকে কাউন্টার করা। এই দুইটা ছিল আমাদের প্রস্তাবনা। আমরা যেটা বেটার মনে করেছি আমরা সেটা দিয়েছি। এখন নির্বাচন কমিশন যেটা বেটার মনে করবেন, সরকার যেটা বেটার মনে করবেন, সেটা হবে। আমি আলোচনায় ফিরবো, আমার একটা বিরতি নিতে হবে। বিরতির আগে আমি একটু জাহিদ ভাই আপনার কাছে জানতে চাই যে, আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই যে, গতকালকে জামাতের সেক্রেটারি জেনারেল একটা মন্তব্য আপনি দেখেছেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসির একটা মন্তব্য আপনি দেখেছেন বুদ্ধিজীবী দিবস উপলক্ষে একটা আলোচনা সভায়। এই নতুন করে বয়ানটা আসলে কেন তৈরি করা হচ্ছে? জাহিদ ভাই, আমরা মেবি 16 ডিসেম্বরের ভিতরে ঢুকে গেলাম, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। এই বিজয় দিবস কেন্দ্রিকই আসলে এই প্রশ্নটা, গতকালকে আমি বিরতির আগে যে প্রশ্নটা করেছিলাম যে গতকালকে জামাতের সেক্রেটারি জেনারেল এবং চট্টগ্রামের প্রো ভাইস চ্যান্সেলরের যে বক্তব্যটা, এই বক্তব্যটা হঠাৎ করে নতুন করে এই বয়ানটা আসলে কেন তৈরি হলো? গত বছর থেকে আমরা একটা জিনিস প্রবণতা দেখছিলাম, গত বছর ডিসেম্বর মাসে হয়েছে, এবার সেটা আরও বাড়ছে, ভবিষ্যতে আরও বাড়বে আমরা ধরে নিতে পারি। গত বছরও একটা প্রবণতা এরকম ছিল যে মানুষ প্রকৃত অর্থে স্বাধীন হয়েছে 24 সালে। 71 আমাদের স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা ছিল না, কারণ তখন ভারতের সাহায্যে স্বাধীন হয়েছি, আমরা আলাদা দেশ পেয়েছি, কিন্তু আমরা গোলামির জিঞ্জিরে আটকা ছিলাম। এবার ভারতকে ঝেঁটিয়ে বিদায় করেছি হাসিনার সাথে, তাই আমরা স্বাধীন হয়েছি। জামাতের কারণটা আমরা বুঝতে পারি। সমস্যাটা কোন জায়গায়, যখন আপনি কোনো একটা জিনিস রেকগনাইজ করেন, যে প্রথম সিইসির ক্ষেত্রে ডিনায়ালের কথা বলেছেন না, ডিনায়ালই মূল সমস্যার জায়গা। 71-এ জামাতে ইসলামী আমি ক্রিমিনাল অফেন্সগুলো সরে রাখি, জামাতের অনেক নেতাদেরকে এই কথা সামনাসামনি বলেছি, ক্রিমিনাল অফেন্সের মাফ চাওয়া হয় না, ক্রিমিনাল অফেন্সের মাফ হয় না, ওটার বিচার আজও হতে পারে। কিন্তু তাদের যে নৈতিক সমর্থন ছিল এটা তো তারা স্বীকার করেন, রাজনৈতিক সমর্থন ছিল, সেটা নিয়ে আমার শক্ত আপত্তি আছে। দেখুন, 25 মার্চের ক্র্যাকডাউনের আগ পর্যন্ত আপনি রাজনৈতিকভাবে চাইতে পারেন যে দুটো পাকিস্তান এক থাকুক। আমি একটু পেছনে যাই, হিস্ট্রির কথা যখন আসলো, 70-এর যে নির্বাচন, সেই নির্বাচনে বলা হয়েছে নৌকা মার্কায় কলা গাছ দাঁড়ালেও কলা গাছ জিতে যাবে।
6 দফার ভিত্তিতে দুটো পাকিস্তানের এক ধরনের কনফেডারেশনের কথা ছিল। স্বাধীনতা চাই নাই আমরা কিন্তু 70-এর নির্বাচনে, আমাদের বৈষম্য করে সোনার বাংলা শ্মশান কেন, আমাকে ভোট দাও, আমি কনফেডারেশনের ভিত্তিতে আমি বৈষম্য দূর করব। সেই নির্বাচনেও সব সিট পূর্ব পাকিস্তানে জিতেছে, কিন্তু ভোট পেয়েছিল 74%। 26% মানুষ নৌকাকে ভোট দেয় নাই। হতে পারে, সমস্যার কিছু নাই। এখন পাকিস্তানকে আমি একত্রে রাখতে চাই, ভারতের সাহায্যে আমি স্বাধীন করতে চাই না, আপনার রাজনৈতিক অবস্থান থাকতে পারে। তো যেই মুহূর্তে অপারেশন সার্চ লাইট শুরু হয়েছে, একটা জেনোসাইড শুরু হয়েছে, এরপর মাসের পর মাস জেনোসাইড চলেছে, ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি চলেছে, তারপর আপনি রাজনৈতিক সমর্থন করছেন। আচ্ছা, যদি তাই হয়, আজকে হাসিনাকে কোলাবোরেট করে বলে কিছু সাংবাদিককে আমরা আগে গ্রেফতার করেছি না? ও কি অপরাধ করেছে? ও রাজনৈতিকভাবে সমর্থন করেছে হাসিনাকে। আর হাসিনা কয়টা খুন করেছে? সাকুল্যে 1400 যে সংখ্যা, এটা কিন্তু 5 আগস্টের পরে, এটা সবকিছু 5 আগস্টের পরে সহ সুতরাং 5 আগস্টের পরের গুলোর অনেকগুলোই কিন্তু হাসিনার করা খুন না। তো এই সংখ্যাটা যদি 1000 খানেক হয়, তাহলে আমরা কার সাথে তুলনা করছি? আমাদের মুক্তিযুদ্ধের সাথে যদি তুলনা করি। এখন ঘটনা হচ্ছে, ওনারা যেহেতু ডিনায়ালে থাকবেন, ওনারা যেহেতু এর রাজনৈতিক দায় স্বীকার করে সরি মাঝে মাঝে বলার চেষ্টা করেন, যদি কিন্তু দিয়ে জিজ্ঞেস করলেই বলে 47 থেকে যত অপরাধ করেছি, বলেন না আবার 2000 বা 3000 সাল পর্যন্ত ভবিষ্যতের অপরাধের জন্য ক্ষমা চাচ্ছি। এগুলো করার মাধ্যমে না তারা এগুলো ডাইলুট করে ফেলেন। এখন যেহেতু আপনি এটা করছেন, এবার আপনার প্রবণতা তৈরি হয়েছে আসলে ইতিহাসকে প্রশ্ন করা। আমি একটা কথা একটু বলে রাখি, ভয়ঙ্কর উদ্ভট ইতিহাসেরও বলার অধিকার থাকা উচিত বলে আমি মনে করি, এবং এগুলো বলার মাধ্যমে ওনারা মনে করছেন গেইন করছেন। ওনারা আসলে গেইন করছেন না, কোনোভাবেই করছেন না। 71 যেমন আমাদের সবচেয়ে বড় অর্জন, আমরা রাষ্ট্র পেয়েছি। আমি 24কে আসলে 71-এর কন্টিনিউয়েশন বলি, 90 কন্টিনিউয়েশন ছিল, কারণ আমাদের মুক্তির যে স্বপ্ন ছিল সেটা তো হয়নি। 2050-এ যদি আবার আমাদের কখনো একই ধরনের লড়াই করতো, এটা কিন্তু 71-এর কন্টিনিউয়েশন। সমস্যা হচ্ছে তারা যেহেতু এটাকে, তাদের একটা কালো জায়গা আছে এবং তারা ডিনায়ালের মধ্যে আছেন, তারা তাদের মতো করে বয়ান দেওয়ার চেষ্টা করছেন এবং এটার মাধ্যমে তারা মনে করছেন তারা কিছু ট্র্যাকশন পাবেন। আমি মনে করি এটা ঠিক হবে না। তবে আমি আবার একই সাথে যোগ করব, শেখ হাসিনা যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 21 ধারায় লিখে দিয়েছিল জাতির পিতা, তাদের ভাষায় মুক্তিযুদ্ধ শহীদের সংখ্যা ইত্যাদি কিছু কিছু ইস্যুতে আপনি কোনো কথা বলতে পারবেন না, আমি এই অধিকার রাখি। আপনারা যদি বলেন যে তাদের ওই সময়কার নেতা সেক্টর কমান্ডার ছিলেন, আমি সেই অধিকারও তাদেরকে দিতে প্রস্তুত আছি। প্লিজ ভাই, এই যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কিন্তু আসলে আমরা দীর্ঘদিন ধরে আসলে প্রকৃত ইতিহাসটা নিয়ে অনেক কথাবার্তা বলি। মূলত যারা শাসন করে তারাই আসলে এই ইতিহাসটা রচনা করে, সেভাবেই চর্চা করে। এই কারণেই কি আসলে মুক্তিযুদ্ধের মূল যে ইতিহাসটা সেইটা নিয়েই আমরা কেন জানতে পারছি না? আসলে তো এখন বিজয়ের প্রথম প্রহর, তা আমি পুরো দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছি এবং বীর মুক্তিযোদ্ধাদের সেলুটও জানাই। এটা তো ঠিকই যে মুক্তিযুদ্ধের যে বিরোধী শক্তি ছিল, তাদের কিন্তু খালি বিরোধিতা করে শেষ হয়নি। আমি এই প্রসঙ্গক্রমে কথাটা একটু বলেই এখানে আপনার জায়গায় আসছি। দেখবেন যে মুক্তিযুদ্ধের বিজয়ের পরেও তারা কিন্তু বলছে এই যুদ্ধ জারি থাকবে। তারপরে কিন্তু এই রাজনৈতিক দলটি অন্য দেশে যে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করেছে এবং তারা পূর্ব পাকিস্তান এবং তার যেটা ওই যে সোনার বাংলার শ্মশানকানো যেখান থেকে আমরা বের করে নিয়ে আসতে চেয়েছি, ওইটাকে বাদ দিয়ে এখনও এই স্বপ্ন দেখে। সুতরাং এইবার তারা হয়তো এখন একটা আপার হ্যান্ড মনে করছে, এই জন্যে ওই বয়ানটাই সামনে এনে মুক্তিযুদ্ধকে নাকচ করতে চাইছে, প্রধানত এইটাই। কিন্তু এইটার বাংলাদেশের মানুষ এটাকে গ্রহণ করার প্রশ্ন অবান্তর। বরঞ্চ আমি বলবো যে কথাটা আপনি এখন বললেন, যে এইটা এত বড় কথা বলার পরে 14ই ডিসেম্বর যে ধরনের কথা বলল, যে কথাগুলো তারা বলছে, যে যারা যুদ্ধ অপরাধী হিসাবে যাদের বিচার হওয়া উচিত, দল হিসাবে বিচার হওয়া উচিত, বাংলাদেশে যাদের রাজনীতিকর অধিকার থাকা উচিত না, তারপরে তো এই আজকে জনগণেরই তাকে রুখে দাঁড়ানো দরকার এবং সেক্ষেত্রে তরুণদের একটা ভূমিকা রাখা দরকার ছিল। কিন্তু সংকটটা একটা বড় জায়গায়, যে পয়েন্টটা আপনি বললেন, আসলে দেখেন মুক্তিযুদ্ধের পরে আমি অন্য কথায় যদি না যাই, একটা হচ্ছে যে আমাদের স্বাধীনতার যে ঘোষণাটা দেওয়া হয়েছিল, আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ঘোষণা কেন করলাম, তার তো জানা জিনিস। সাম্যের কথা বলা ছিল, মানবিক মর্যাদার কথা বলা ছিল, সামাজিক ন্যায় বিচারের কথা বলা ছিল। এখন সেইটা তো আমরা 54 বছর প্রতিষ্ঠা করতে পারি না। বরঞ্চ ক্ষমতায় যারা ছিল বিভিন্ন সময়, তারা কিন্তু মুক্তিযুদ্ধের প্রকৃত যে চেতনার কথা, আমি একটু আগে যে 3টা পয়েন্ট বললাম,
ওইটা না করে নিজেদের ক্ষমতা রক্ষার জন্য, এমনকি কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন রক্ষার জন্য মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে। তার মানে মুক্তিযুদ্ধের প্রকৃত যে জায়গাটা যদি বলি, 200 বছর ব্রিটিশ বিরোধী যে শোষণের বিরুদ্ধে সংগ্রাম, পাকিস্তানের 24 বছরে যে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম, এবং ওই দাবিগুলো কিন্তু হঠাৎ করে আসে নাই। আপনি ব্রিটিশ বিরোধীটা বাদ দিলে আপনি 54 যুক্ত ফ্রন্টের 21 দফা দেখেন, পরের 6 দফা কেন, পরের 11 দফাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো, এইটার যে পুরোটাই আমরা কিন্তু জাতির সামনে, তরুণ প্রজন্মের সামনে আনতে পারিনি, যার জন্যে অনেকে এই মুক্তিযুদ্ধ নিয়েও এই ধরনের কথা বলেও কিছুটা মনে করছে যে অন্যদেরকে বায়াস্ট করার সুযোগ পাচ্ছে। এর জন্য দায় দায়িত্ব শাসকদের নেওয়া দরকার, তাদেরই দায়। এবং ওইটা কি বলে, তারা দায় তাদের আছে বলেই কিন্তু এই যে 90-এর গণঅভ্যুত্থান সংগঠিত করতে হয়েছে। তাদের দায় আছে বলেই আমরা মুক্তিযুদ্ধের এই আকাঙ্ক্ষা পূরণ করতে পারি নাই বলে আমাদের কিন্তু সেই গণতন্ত্রের কথা এবং বৈষম্যহীনতার কথাই প্রধান স্লোগান হিসেবে এসে 24-এর গণঅভ্যুত্থানটাই কিন্তু করতে হয়েছে। এবং আমি খুবই ডক্টর জাহিদের সাথে শতভাগ একমত হয়ে বলছি, যতক্ষণ এইটা করতে না পারবো, আমার ভিত্তি 71, কিন্তু পরবর্তীতে এ ধরনের আরও সংগ্রাম কিন্তু পরিচালনা করতে হবে। এবং এইটা দেখেন, ইতিহাস হয় কি, অনেক সময় যারা ক্ষমতায় থাকে তারা শক্তির উপরে দাঁড়িয়ে, মানে ওই ক্ষমতার শক্তি, জনগণের শক্তি না, তার উপরে দাঁড়িয়ে নিজের মতো করে রচনা করে, তাতে কিন্তু ইতিহাসের সত্য মুছে যায় না, বরঞ্চ ইতিহাসে কতগুলো নতুন করে কালিমা লেপন হয়, ওইটা কিন্তু ধীরে ধীরে ওই কালিমাটা তুলে ফেলে নতুন প্রকৃত বয়ানটা আনতে সময় লাগে। সেই সময়টার দিকেই আমাদের এই নজর রেখে প্রকৃত আগানো বয়ানটা দরকার। আসলে এক এক সময় আমরা এক এক রকমের দেখি। আমি একটু আদিব আপনার কাছে একটু জানতে চাই, গতকালকের আপনি বক্তব্য মানে দুইটাই শুনেছেন, আপনারা কি বক্তব্যটা সমর্থন করেন কিনা, বা এই ব্যাপারে এনসিপির কোনো স্টেটমেন্ট আসলে আমার চোখে পড়েনি। না, এনসিপির তো আর ধরেন প্রত্যেক রাজনীতিবিদের বক্তব্যের পার্সপেক্টিভ প্রতিবার তো আর না, statement ইতিহাস দেওয়ার নিয়ে সুযোগ যখন নাই। মুক্তিযুদ্ধ নিয়ে একটা কথা হয়েছে, আপনারা 5 ইতিহাস- আগস্টের পরে বলেছেন যে আওয়ামী লীগ এটা নিয়ে আসলে একটা ব্যবসা করেছে, চেতনার ব্যবসা করেছে, মুক্তিযুদ্ধের জিম্মাদারি আওয়ামী লীগ নিয়েছিল, অনেক অপকর্ম তারা জায়েজ করেছে মুক্তিযুদ্ধকে বলে। জি। তো সেই জায়গার থেকে আমাদের যেটা আমি যেটা দেখি স্পষ্টভাবে, যে ধরেন 14 ডিসেম্বর আমাদের যে শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে, এই হত্যাটা শুধুমাত্র তো 14 তারিখ না, একেবারে 25 তারিখ বলা চলে, 25 তারিখ থেকেই ধারাবাহিকভাবে শিক্ষকদের মানে পুরো মানে জনগণ থেকে শুরু করে একেবারে পুরো বুদ্ধিজীবীরা প্রত্যেকেই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে গেছে একেবারে পুরো 9 মাস জায়গাটা থেকে। এটা গেল একটা বিষয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে তারা যেভাবে একেবারে স্পেসিফিকভাবে ইন্ডিয়া করেছে, এটাকে আমি পুরোপুরি এইভাবে তো সমর্থনযোগ্য না। কারণ ইন্ডিয়া পুরোপুরি মানে যে এই পুরো প্ল্যানটা যে তারা করছে, বিষয়টা ওই রকম না। তবে এর সাথে কিন্তু আবার একটা আছে, সেটা হচ্ছে যে দেখেন, আমাদের এখানে মুক্তিযুদ্ধের পুরো ইতিহাস, মুক্তিযুদ্ধের যে পুরো জায়গাটা, সেটা কিন্তু আমরা কোনো নির্মোহ জায়গার থেকে একেবারে চর্চা করা বলেন, জানার বলেন, সেই সুযোগটা কিন্তু আমাদের জেনারেশনকে মানে পুরো জাতির হয় না। কারণ স্বাধীনতার পর থেকে পুরো 20 বছর বাংলাদেশের সামরিক শাসন বা প্রথম 5 বছর আওয়ামী লীগের যে শাসনটা ছিল, এবং এর পরবর্তীতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এই যে প্রায় 3-4 বার যে ক্ষমতায় ছিল, তারাও এটার হচ্ছে সঠিক ইতিহাসের বয়ানটা করে না। কারণ আপনি শুধুমাত্র মুক্তিযুদ্ধের ঘোষণাই তো হচ্ছে আপনার 5 বছর পর পর চেঞ্জ হয়ে যেত, যে 26শে মার্চ না 27শে মার্চ, এটা নিয়েই তো বারবার ধরেন হচ্ছে প্রশ্ন। আওয়ামী লীগ বলতে আরও আগে 7ই মার্চ ঘোষণা। তো ফলশ্রুতিতে যেটা হয়েছে যে আমাদের নির্মোহ জায়গায় ইতিহাসটা জানার সুযোগ হয় না। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, এটা তো পুরো জাতিকে হচ্ছে আপনার একই সাথে পঙ্গু করে দেওয়ার একটা ষড়যন্ত্র। কিন্তু একই সাথে আপনার 71 পরে জহির রায়হানের যে গুম হওয়া, মানে স্বাধীন রাষ্ট্রে প্রথম গুম হয়ে যাওয়া, যেটা অনেকে বলে থাকে যে জহির রায়হান হয়তো এখানে মুক্তিযুদ্ধের অনেক ইতিহাসের হয়তো তার কাছে প্রামাণ্যচিত্র ছিল। এখন আধুনিক যুগে ধরেন আপনি অনেক কপি করা যায়, তখন তো আসলে এই টালি খাতার মতন মানে লেখা এটাই ছিল সংরক্ষণ। তো সেটার কিন্তু আর কোনো মানে হদিস পাওয়া যায় না। মানে বলা আছে যে তিনি হয়তো কোনো সঠিক তথ্য জানতেন, যেটার কারণে তাকে হচ্ছে গুম করা হয়েছে। ফলে তার এই যে হারিয়ে যাওয়ার যে বয়ানটা, এইটা কিন্তু একটা কোশ্চেন কিন্তু থেকে যায়। আরেকটা কোশ্চেন আমি যেটা দেখেছি, বিবিসি বাংলার সম্ভবত একটা ডকুমেন্টারি 71-এর ওই সময় নিয়ে, যে আপনার অলমোস্ট ডিসেম্বরের 5-6 তারিখের দিকেই পাকিস্তানের যে আর্মি, তারা সারেন্ডার করার জন্য অলমোস্ট প্রস্তুত নিচ্ছেন। এবং ঢাকায় হচ্ছে রেড ক্রিসেন্টের বা একটা জোন ছিল, মানে যেটা হচ্ছে নিরাপদ জোন, মানে ওইখানে ঢুকলে ওইখানে ধরেন হচ্ছে কোনো দলই হামলা করতে পারে না, এরকম একটা
নিরাপদ জোন ছিল, ইন্টারকন্টিনেন্টাল বা এরকম কোন একটা এরিয়াকে জাতিসংঘ যেটাকে যুদ্ধের মধ্যে একটা নিরাপদ জায়গা, তো সেই জায়গায় হচ্ছে পাকিস্তানের যে প্রধান ছিলেন তিনি এই যুদ্ধ পরিচালনার এখানে দায়িত্বে ছিলেন, তারা সহ ওইখানে নিরাপদ আশ্রয় খুঁজতেছিলেন এবং অলমোস্ট 12ই ডিসেম্বর বা এই সময়ের ভিতর তারা ওই আশ্রয়ের জায়গায় খুঁজছেন। সেই জায়গায় 2 দিন পরে মানে বিজয়ের ঠিক 2 দিন আগে একেবারে মাস্টার প্ল্যান করে প্রায় 900 মানে যতটুকু তথ্য পাওয়া যায়, পুরো যে কত মারা গেছে সেটার তো সঠিক তথ্য নেই, এই যে মাস্টার প্ল্যান করে একেবারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে প্রাইমারির শিক্ষক মানে নানা স্তরের জায়গাদের তালিকাবদ্ধ করে যেটা করেছে, তো আপনি সারেন্ডার করার পূর্বে এরকম সংঘবদ্ধভাবে এককভাবে এটা সম্ভব কিনা এই প্রশ্নগুলো কিন্তু সোসাইটিতে আসে। তো ফলে এই প্রশ্ন আসে দেখি যে আমি আবার পুরোপুরি প্রশ্নের ভিত্তিতে আমি হচ্ছে পুরো এটাকে ডিনাই করে আমি হচ্ছে শুধুমাত্র ভারতের দোষ দিয়ে দিই বা আমি শুধু হচ্ছে জায়গাটা সেই জায়গাটা কিন্তু নাই, বরঞ্চ আমাদের এখানে উচিত যে একটা নির্মোহ ইতিহাসটা হচ্ছে আমাদেরকে জানানো এবং জানা উচিত। এই সরকারের পক্ষে আসলে সেটা শুরু করাটা সম্ভব ছিল কিনা সেটাও একটা প্রশ্ন। হাবিব বাবা, আপনার কাছে একটু জানতে চাই এই মন্তব্য নিয়ে, জামাতের সেক্রেটারি জেনারেল মন্তব্য নিয়ে আপনার মন্তব্যটা শুনতে চাই। এবং আজকে এই বিষয়ে আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসে দলীয়করণের অপচেষ্টা করেছে, এখন 71-এর পরাজিত শক্তিও নতুন করে ইতিহাস মানে মুক্তিযুদ্ধের ইতিহাস তৈরির অপতৎপরতা চালাচ্ছে। আরেকটা বিষয় একটু জানতে চাই যে এই 5 আগস্টের পর থেকে আমরা ভারতীয় বিভিন্ন গণমাধ্যম প্রোপাগান্ডা চালিয়েছে, এরকমের অভিযোগ কিন্তু আসলে আমরা করেছি। ভারতের বিরুদ্ধে যখন এরকম একটা অভিযোগ আসলো জামাতের পক্ষ থেকে, তখন কি আসলে এই প্রোপাগান্ডা বা আমরাও আসলে ভিকটিম হয়ে যাচ্ছি কিনা, মানে তাদের হাতে একটা টুলস আমরা তুলে দিলাম? দেখুন, আমি এই উনাদের কমেন্টগুলোতে আমার আসলে রিয়াকশান দেওয়ার মানে দিতে আমার খুব খারাপ লাগে, ফ্র্যাঙ্কলি স্পিকিং। এটা মানে আমার মনে হয় যে বিষয়টাকে কথা বলে আমি আরও 5 জনের কাছে পৌঁছে দিচ্ছি। কিছু প্রচারণা বা কিছু কমেন্ট এতটাই গর্হিত, আপনি আমার প্রশ্ন থাকতে পারে, যেমন আদিব বললেন এখানে অসংখ্য ইভেন্টে অসংখ্য কোশ্চেন থাকতে পারে, দ্যাট ডাজ নট মেক 71 এনি লেস। 71 আমাদের প্ল্যাটফর্ম, আমাদের বাতাবরণ, এইটার উপরে এইটাকে টোটাল কমপ্লিট করেছে 90, এটাকে কমপ্লিট করেছে 24। আমি যদি বলি তাহলে এটাকে আসলে মানে একটা গর্বোদ্ধত্ত, মানে এটাকে কি বলে, একটা খুব মানে গর্বিত একটা স্ট্যান্ড দিয়েছে 24। এটা মানে অসাধারণ, বিশ্বে একেবারে একটা অসাধারণ দৃষ্টান্ত। কিন্তু তুলনীয় তো না, দুইটা তুলনাই তো হতে পারে না। ধরুন 71-এর অস্তিত্বই নাই, তাহলে তো 24-এর কোনো প্রশ্ন আসে না। কাজে এই জায়গাটায় আপনি এইটা এই হিসেবে যখন আপনি টেনে এটাকে 47 বা ইয়েতে নেন, তখন তো আমি তো আদি যুগ থেকে চলে যেতে পারি, মহেঞ্জোদারো ছিল, তারপরে এরা এসেছে। আমি কিন্তু সেটা মেনই করিনি। আমরা জাতি হিসেবে সার্বভৌম স্বাধীন একটা যে স্ট্যান্ড নিয়েছি, সেই মানে যে পজিশনটা আমরা অর্জন করেছি, হতে পারে সেটা জিওপলিটিক্যাল কারণে নানা অবশ্যই এখন যে জিওপলিটিক্স ছিল তখন ছিল না, ছিল তো আরও শক্তিশালীভাবে ছিল। একটা যুদ্ধ বিধ্বস্ত একটা নেশন যখন মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন তার সামনে স্বাধীনতা সার্বভৌমত্বটাই তো প্রথম প্রশ্ন ছিল। কাজেই হতেই পারে যে বাংলাদেশ নানাভাবে সেই সময় অ্যাজ আ কান্ট্রি মানে ডেপ্রাইভড হয়েছে কিংবা ইউজড হয়েছে, কিন্তু সেটা তো আমাদের 71-কে মুছে দেয় না, সেটা আমাদের 71-কে কোনো কম করে না বা অন্য কারো সম্পদে এটা পরিণত করে না। এইটা হচ্ছে প্রথম আন্ডারস্ট্যান্ডিং আমার 71 নিয়ে এবং 24 নিয়ে। এই দুটো ভিন্ন জিনিস এবং একই সাথে আমাদের মানে বেজ পয়েন্টটা কিন্তু বেজ পয়েন্টই। হ্যাঁ, আমার প্রতিদিনের জীবন 71, আমার আগামী দিন মানে আগামী নিয়ে যাওয়া আগামীর গাইডলাইন এটা হচ্ছে আমার 24। তো এই জায়গাটা আপনি কথাগুলো আনবেন কেন, দরকারই তো নাই। বরং আমি মনে করি যে ক্ষতি কিন্তু তাদের, আমাদের নয়। এইখানে 71 নিয়ে এত কথা বলতে পারেন, আপনার এক ধরনের অ্যাজিটেশন তৈরি হয়েছে, যেটা যেইভাবে মানে এই শব্দটা মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে অ্যাবিউজ করা হয়েছে, ঠিক একইভাবে রাজনীতিটাকেও তো অ্যাবিউজ করা হয়েছে উন্নয়ন শব্দটাকেও। সব ছেড়ে আপনি যে কেবল যে মুক্তিযুদ্ধের চেতনা এইটা নিয়ে যে এই আফিম খাইয়েছে তা তো না, উন্নয়নের আফিমও তো কম খাওয়ায়নি এই গোটা নেশনকে। ফলে হয়েছে কি, এক ধরনের বিতৃষ্ণা চলে এসেছে ছেলে মেয়েদের মধ্যে, তারা জানতে অনাগ্রহী। আর ইতিহাস নিয়ে আবিদের কথা অনেকখানি রাইট, যতখানি জাস্টিস করা দরকার ছিল বা যতখানি প্রয়াস দেওয়ার দরকার ছিল সেই প্রয়াসের অভাব হয়েছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমরা কিন্তু জিওপলিটিক্যাল যুদ্ধটা এখনও করছি, এখনও আমাদেরকে শোনা লাগে যে এটা ছিল পাকিস্তান ভারত ওয়ার। তা ওইগুলো ডিফারেন্ট পার্ট। ওইটা কিন্তু আমার মুক্তিযুদ্ধকে ছোট করে না, খাটো করে না, জাতি হিসেবে আমার প্রতিষ্ঠাকে কোনোভাবে খাঁটি করে না। আর আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলরেডি এটা রিয়াকশন দিয়েই দিয়েছেন, এখানে আর বলার কিছুই নাই। দেখুন, আমাদেরকে অনেক সময় এই কথাটা শুনতে হয় যে কেন 71 নিয়ে আমরা কথা বলি।
প্রয়োজনই নাই যে বিষয়টা নিয়ে, সে বিষয়টা নিয়ে আমরা কেন এত কথা বলি? কারণ হচ্ছে যে অশ্রদ্ধা আপনি সামনে বসে বসে করবেন এবং এটা আপনি একেবারে এটা আসলে একটা প্রাতিষ্ঠানিক ব্যাপার দাঁড় করিয়ে ফেলবেন অশ্রদ্ধার, যে একটা দলের সর্বস্তরের মানুষজনই আপনি তো ইনফ্লুয়েন্স করছেন কিছু মানুষকে, আপনি একই সাথে ধর্মের আফিম ব্যবহার করছেন, আবার আপনি মুক্তিযুদ্ধের একটা বিকৃত বয়ান এটার সাথে মিক্স করছেন, ফলে দুটো চারটা কথা বলা লাগে, ওই কথাটা বাধ্য হয়ে বলতে হয়। এইটা কিন্তু চেতনা নয়, এটা হচ্ছে আমার অস্তিত্ব, আমার এক্সিস্টেন্সে জানান আমাকে দিতেই হবে, কখন যখন এটা এই ধরনের প্রশ্নের মুখোমুখি। কাজেই আগামীর জন্য আমার যেটা বলার আছে, হ্যাঁ সরকারের তো সুযোগ ছিল, সরকার তো এইখানে বিষয় হচ্ছে যে প্রিন্স ভাই যেভাবে দেখবেন ৭১কে, আমার দেখা সেম হবে না তো। এখানে প্রতিটা দলের প্রতিটা ব্যক্তির তো পারসেপশন আছে, এবং আমি জাহিদ ভাইয়ের সাথে একমত যে এই কথাগুলো যে তারা বলছেন, এই চর্চাটাও জারি থাকুক, জারি থাকা জরুরি। যখন আপনার সামনে ৫টা বা 10টা মত মানে না থাকবে, তখন কিন্তু তুলনামূলক বিচারে যেটা এবং যেটা বাস্তবতার কাছাকাছি ইতিহাস কিন্তু খুবই মানে কি বলবো, একেবারে নির্মোহ একটা সাবজেক্ট, এটা ওভার দ্য টাইম সত্যিটা সবসময় বেরিয়ে আসে। কাজে এই জায়গাটায় মানে আমার মনে হয় সেই প্রসেসের উপর আস্থা রাখা জরুরি, এবং এইটা সরকারের পক্ষে খুব সহজ ছিল কাজটা শুরু করা। আমি অনেক তরুণদের দেখেছি, আপনাকে আমি এটাও বলে রাখি, বিভিন্ন দলে, আমাদের দলের ভেতরেও যারা তাদের মতো করে 71 নিয়ে কাজ করছে এবং খুব ভালোবাসা নিয়ে কাজ করছে 24-এর পাশাপাশি। আমি বিশ্বাস করি এনসিপির অনেক তরুণ, আমি যতটুকু জানি তারা ইনভলভ আছে এ ধরনের কাজে। এই জিনিসটা হচ্ছে একটা এক্সেলেন্ট মানে আমি কি বলবো যে মানে একটা লক্ষণ। এবং একটা ওই যে শায়রি আছে ইকবালের, ইসলাম জিন্দা হতা হ্যায় হার কারবালাকে বাদ, মানে ক্রাইসিসে না একটা জিনিসকে যখন আপনি আঘাতের মুখোমুখি করে আরো বেশি শক্তিশালী করেন, হ্যাঁ, যেটা ৭১, যেটা আমাদের যেটা বেইজ, আমাদের যেটা বাতাবরণ, ওটা কিন্তু আমার মনে হয় এটাতে এম্পাওয়ারই হয়। এই যে আলোচনাগুলো হচ্ছে, এরা ভাবছেন, আমরা চেষ্টা করছি মেসেজ দেওয়া, রুহিন ভাই, প্রিন্স ভাইরা চেষ্টা করছেন, জাহিদ ভাইরা করছেন, একজন আলেম তিনি তার মতো করে ৭১কে ব্যাখ্যা করছেন। এখান থেকেই আপনি দেখবেন, আমি বিশ্বাস করি আমাদের তরুণেরা একটা নির্মোহ ইতিহাস স্টাবলিশ করতে পারবে। কিন্তু আপা, এই যে বিভিন্ন ইস্যু আনা হয়, এই যে যেমন এখন বুদ্ধিজীবী দিবস নিয়ে একটা ইস্যু আনা হলো, এর আগেও বেশ কিছু ইস্যু আসলে রাজনৈতিক মাঠে ছেড়ে দেওয়া হয়, এই ইস্যুগুলো ধরেই কিন্তু পলিটিক্যাল পার্টির নেতারা বক্তব্য দিচ্ছেন। এই বক্তব্য দেওয়ার কারণেই কি আসলে পলিটিক্যাল পার্টিগুলোর দূরত্বটা বাড়ছে? সরকার বারবার বলছে যে আপনাদের ভিতরে ঐক্যটা ধরে রাখার জন্য এই ইস্যুগুলো আনা হয় কি আসলে ঐক্যগুলোকে বিনষ্ট করার জন্য? দেখুন, আমি বরং এইভাবে বলি যে ঐক্য বিনষ্টের প্রশ্নটা হচ্ছে নির্বাচনমুখী হওয়ার পর থেকে অনেক বেশি। ক্ষমতা খুব খারাপ জিনিস, ক্ষমতার ছায়ায় যারা আছেন, ক্ষমতার পরশ যারা পাচ্ছেন, আমি শেষ করি ভাই, ক্ষমতা খুব খারাপ জিনিস। এবং এটা আবারও আপনাকে বলি, আপনার চেয়ার আপনাকে একজন ভালো উপস্থাপক বানাবে কিংবা একজন অ্যাবিউজিভ উপস্থাপক বানাবে, চেয়ারটার কিন্তু এখানে রোল কম না। আপনাকে চেয়ারটা মাইনাস করে দেয়, ইউ আর জাস্ট আ সিম্পল পার্সন, যাতে কোনো দিকে কোনো ইনফ্লুয়েন্স বা কোনো রকম ইম্প্যাক্ট ফেলার সুযোগ থাকে না। কাজে পাওয়ার একই সাথে আপনাকে করাপশনের দিকেও নিয়ে যেতে পারে, আবার আপনাকে মানে যথাযথ বা জাস্ট কাজটাও করতে দিতে পারে। এই ক্ষেত্রে যারা ক্ষমতার ধারে কাছে আছেন, ক্ষমতার পরশে আছেন, তাদের জন্য তো নির্বাচন একটা বড় ঝুঁকি। এবং এই ধরনের আপনি আসলে আপনার সামনে এজেন্ডা থাকতে হবে। আবিদের এজেন্ডা আছে যে কি করতে চায় সে বাংলাদেশ নিয়ে, তার দলের একটা এজেন্ডা আছে, আমার দলের সুস্পষ্ট এজেন্ডা আছে। আর যারা শুধুমাত্র এই ধরনের মানে বয়ানবাজির রাজনীতিকে বেছে নিয়েছেন আরেক দলের কি ত্রুটি বা ভুল কিংবা নেগেটিভ বা কিভাবে ব্যাশিং করা যায় সত্য মিথ্যা অপতথ্য ভুল তথ্য দিয়ে, এই জায়গাটায় আপনি কিভাবে আসলে হ্যান্ডেল করবেন? কারণ আপনি তো স্ট্র্যাটেজি হিসেবে বেছেই নিয়েছেন এই আপনার আরেকটা দলকে ব্যাশিং করা, আরেকটা দলকে খাটো করা, আরেকটা দলের সত্য মিথ্যা ন্যায় অন্যায় বয়ান মানুষের সামনে হাজির করে ভোটের সংখ্যাটা বাড়ানো। কাজে এই জায়গাটায় আপনি তো আসলে একটা অসম জায়গায় খেলছেন, এখানে তো আপনি ফেয়ার খেলা খেলছেন না, ফেয়ার পলিটিক্স করছেন না। কাজে এইটা তো তাদের চয়েস, আমরা তো এখানে আমাদের কিছু করার নাই, আপনাদের কিছু করার নাই। আমি একটু জাহিদ ভাই আপনার কাছে জানতে চাই যে গত 2-3 দিন ধরেই কিন্তু এই ওসমান হাদির উপরে হামলার পরে রাজনৈতিক দলগুলোর ভিতরে ঐক্যর বিষয়টা নিয়ে খুব আলোচনা হচ্ছে। প্রধান উপদেষ্টা ডেকেও 3টা দলকে বললেন যে ঐক্যটা ধরে রাখার জন্য। এই ঐক্য যে আসলে ধরে রাখবে, এই দায়টাকে শুধুমাত্র পলিটিক্যাল পার্টির, সরকারের কি এখানে কোনো দায় রয়েছে, না সরকার পলিটিক্যাল পার্টির উপরে আসলে মূল দায়িত্বটা দিয়ে দিচ্ছে? আসছে তার ইতিহাসে ছোট্ট একটা কথা বলি, মানে আমাদের এই মুভমেন্টে সামনের সারিতে জেনজিরা ছিল,
তাদের যে বয়স আপনি খেয়াল করবেন, এরা বেড়ে উঠেছে, পড়াশোনা করেছে হাসিনার সময়। পুরোটা হাসিনার যে ইতিহাস, মানে মুজিব ছাড়া ৭১ আর কিছুই নাই। মানে উনি ঘোষণা দিয়েছেন, উনি সেক্টর কমান্ডার, উনি বন্দুক হাতে যুদ্ধ করেছেন, তারপরে ওনার কাছে সারেন্ডার করেছে, পারলে এগুলো লিখে দেয়। এইটা গেলালেন এজেন্সিরা প্রথম কি করলো, মুজিবের কোথায় কোথায় কোন কোন স্ট্যাচু আছে সব ভেঙে ফেলেছে। তার মানে যে কথাটা বলতে যাচ্ছি, আবার হ্যাঁ, তার মানে কি মুজিবকে ডিনাউন্স করবে কেউ পুরোপুরি? নো, আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় নামটা শেখ মুজিবুর রহমান, এই মুক্তিযুদ্ধ হয়েছে তার নামে। ওটা করে খেয়াল করি, যেমন মুজিবকে একমাত্র করে তোলা যায় না, আবার সব ভেঙে ফেলে সব কিছুর উল্টো কথা বলে কি আপনি মুজিবকে হাওয়া করে দিতে পারবেন? পারবেন না, এটা হয় না। সে কারণে বলছি, তারা যখন এগুলো বলেন, এগুলো শেষ পর্যন্ত এই যে পুরো ডিনাউন্স করতে দেওয়া উচিত আমি মনে করি, বরং শেখ হাসিনা ওগুলো করার মাধ্যমে তার পতন তৈরি করেছিল, এনারাও সেটা করবেন। আচ্ছা, এবার ঐক্যের প্রশ্নে আমি যদি বলি, আসলে সরকার শুরু থেকেই একটা বড় ভুল করে গেছে। দেখুন, আমরা এই কথাগুলো এই ধরনের শোতে, আপনার শোতে হয়তো বলেছি, যখন কোনো একটা মেজর সংকট হয় তখন সরকার ডাকে। আমাদের মনে আছে চিন্ময়ের সময় তখন আরও বেশি লোকজনকে ডেকে, অন্যান্য সব দলকে ডেকে ছবি তুলে সলিডারিটি দেখানো হয়েছে। আবারও একটা সংকটে পড়ে এটা হলো। দেখুন, কিন্তু উচিত ছিল কি সরকার একেবারে নিয়মিতভাবে, এটা মাসিক হতে পারে বা 15 দিনে হতে পারে, রাজনৈতিক দলগুলোকে ডেকে শুধুমাত্র এই শোনা, সরকার পরিচালনার ইস্যুতে জানানো, আপনি আপনার সিদ্ধান্ত আপনিই নেন, কিন্তু আপনি কী কী করতে যাচ্ছেন, ডাকা, কথা বলা, এই জিনিসগুলো করে যেতে পারতেন। আমি এই যে শুরুতে 30-এর কথা বললাম, আমাদের তো শেখার জায়গা ছিল যে রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে দ্বন্দ্বে জড়াতে জড়াতে শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের সুফল আর গ্রহণ করতে পারে নাই। এসব দেখে আপনার তাহলে করণীয় কী ছিল? দলগুলোর মধ্যে যাতে এটা কমিয়ে আনা যায়। যদিও আমি একটু শোনাবে, জামায়াতে ইসলামী এই ব্যাপারে কতটুকু পারফর্ম করতো আমি জানি না, মানে তাদের আসলে আপনার এখানেও সম্ভবত একদিন বলেছেন, মানে ঐতিহাসিক মোমেন্টগুলোতে, ঐতিহাসিক টার্নিং পয়েন্টগুলো জামাতের ভুল করার বাতিক আছে। এটা তাদের মজ্জাগত, এটা তাদের জেনেটিক ইস্যু। 47, 71 ফানটা দেখেন, যেই দল পাকিস্তান চায় নাই, 47-এ চেয়েছে ভারতবর্ষ চাক, সেই দল আবার পাকিস্তান প্রেমিক হয়ে উঠলো, যেখানে জেনোসাইড করে হলো পাকিস্তান থাকতে হবে। অথচ এই মাটির মানুষ তখন চাইছে না, আমি স্বাধীন হতে চাই। 86-তে মানে একটু প্রসঙ্গত মনে পড়লো, আজকে জাতীয় পার্টিকে কোলাবোরেটর বলে নিষিদ্ধ করার আলাপ হচ্ছে। কেন? কারণ শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে সাহায্য করেছে জাতীয় পার্টি নির্বাচনে গিয়ে। তো 86 সালে এরশাদকে ক্ষমতায় থাকার জন্য জামাত সাহায্য করে নাই, সেই একই কারণে কি জামাত নিষিদ্ধ হতে পারে না, নাকি এটা একটু পুরনো বলে এটার অপরাধ নাই, আমি জানি না। তো এই জন্য বলছি, টার্নিং পয়েন্টগুলো আপনি খেয়াল করুন, তারা ভুল করে গেছে। 8 সালের নির্বাচনে সম্ভবত অনেকেই এখন বলেন না যাওয়াটা ভালো হতো, এবং সেখানে জামাতের প্রেসারেই বিএনপিকে নির্বাচনে যেতে হচ্ছে, এটা এখন স্বতঃসিদ্ধ কথা। শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই থেকে একসময় ওনারা সরে যান নাই, ওনাদের নেতাদের ফাঁসি হওয়া পর্যন্ত তারা মুভমেন্টে ছিলেন, মনে হচ্ছিল অনেক আন্দোলন করছেন, এর পরবর্তীতে তারা মাঠে ছিলেন না। তো এই জন্য বলছি প্রচুর ভুলের জায়গা আছে। তারপরও সরকারের উচিত ছিল যতটা বেশি সম্ভব তাদের সাথে বসা, কারণ সরকারের একটা বাস্তবতা মানতে হবে, দীর্ঘ সময় স্বৈরাচারী শাসনের অধীনে যখন কেউ থাকে তখন তাদের আচরণও পাল্টা স্বৈরাচার হয়ে ওঠে। এটাই নিয়ম। এটা দেখা গেছে। এই প্রসঙ্গে একটু বলি, প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন সোলজাররা যারা যুদ্ধ করে বেঁচে ফিরে এসছেন, দেখা গেছে তারা তাদের পরিবারের উপরে মারাত্মক অপ্রেসিভ হয়ে উঠেছে। এই মানুষটাকে তারা চিনতেন, এই মানুষটা এত চমৎকার ছিল, এত ভালো ছিল, সেই মানুষটা অপ্রেসিভ হয়ে উঠেছিল, যুদ্ধের মধ্যে থেকে ওরকম হয়ে গেছে। সো আমাদের রাজনৈতিক দলগুলো কি করেছে? গণতান্ত্রিক রাজনীতি করে নাই তো, তারা শেখ হাসিনা বল প্রয়োগ করছে, সে পাল্টা বল প্রয়োগ করে তাকে ফেলার চেষ্টা করছে। সো এই সংঘাত যখন হাসিনা আর নাই, তারা পরস্পরের মধ্যে সেই বল প্রয়োগ তারা করার প্রবণতা। সো সরকারের অনেক গুরুত্বপূর্ণ রোল, বিশেষ করে ডক্টর ইউনূসের মতো মানুষ, যে মানুষটাকে মানুষ একেবারে মুরব্বী হিসেবে মেনেছেন, যিনি বয়সে, অভিজ্ঞতায়, অর্জনে মুরব্বী, তিনি সেই কাজটা ঠিকমতো করতে পারেননি আমি মনে করি। আপনি মনে করেন? আমি একটু প্লিজ আপনার কাছে জানতে চাই, এই যে হাদির উপরে হামলার প্রতিবাদে আজকে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ছিল এবং সেখানে ডাকসুর ভিপি গিয়েছিলেন, সেখানে তারা বেশ কয়েকটা দফা উল্লেখ করেছেন এবং 3 উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন, এবং খুব ইন্টারেস্টিং দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে রেখেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন। আপনার কাছে মনে হয় যে এই দাবিটা যৌক্তিক কিনা? এবং তার পরবর্তীতে স্বরাষ্ট্র উপদেষ্টাও সাদিক কায়েমকে পাশে রেখে বললো যে তাদের দাবিগুলো আসলে যৌক্তিক। দাবি যদি যৌক্তিকই হয় তাহলে কি উনি আসলে পদত্যাগ করবেন? না, দেখেন, আচ্ছা, তার আগে আমি একটা সেকেন্ডে একটা মন্তব্য করি, কারণ এটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যে ঐক্যের প্রশ্নটা। আমি কোনো বড় আলোচনায় যাচ্ছি না। আসলে প্রথমত এটা বিবেচনা করতে হবে, রাজনৈতিক দলগুলো তার আদর্শ আছে, সেটা বাস্তবায়ন করতে চায়।
এবং এটাই তো সত্য যে আমাদের দেশের যে মুক্তিযুদ্ধ, এখানে আমরা সবাই একমত হলাম, না হলেও এটাই সত্য যে ওইটাই তো আমার ভিত্তি। যারা মানে না, আপনি তো বেশি আশা করতে পারেন না। তাহলে আপনি যদি ন্যূনতম শুরুতে, আচ্ছা আমি একটা ডেমোক্রেটিক পরিবেশ করি, সেই ডেমোক্রেটিক পরিবেশের মধ্য দিয়ে আমরা আগায় যাই, ওই প্রশ্নে কিন্তু কেউ দ্বিমত করতাম না। তা যদি সরকার শুরুতে ওই পয়েন্টটাই ঠিক রেখে আগাতে চাইতো, তাহলে এই সংকটটা হতো না। কিন্তু তিনি এত ছড়িয়ে ফেলেছেন এবং কারোর কারোর উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাইছেন, সেটাই হলো এখানকার সংকট, যেটা আমি কথাটা তুললাম এই কারণে, ভবিষ্যতে সবার শিক্ষার জন্যে। এবার আসি যেটা বললেন, দেখেন আসলে তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি যদি বলি কিছুদিন আগেও যে কথা বলেছিলেন, তাতে তো উনি এই দায়িত্বে থাকারই কথা না, অন্য অর্থে বলছি আমি বোঝার জন্যে। এবং দেখেন এইটা একটা খুবই স্বাভাবিক ছিল যে আমরা এটা অনেক আগে বলছিলাম যে ন্যূনতম মানুষের তো এই গ্যারান্টি দিতে হবে যে আমি তার জানমালের নিরাপত্তা বিধানের সর্বোচ্চ চেষ্টা করছি, এবং আইন শৃঙ্খলা বাহিনী যাদের মধ্যে এখনও ট্রমা কাটেনি তাদেরকে আস্থায় নিচ্ছি। যেমন দেখেন, কথাটা কি শোনাবে যাই না, আমি সেদিন পল্টন মোড়, এটা খুবই এখন তো জানেন যানবাহনে ঢাকা শহর অচলের মতো জায়গা, তা আমি দেখলাম একজন ট্রাফিক ভাই, তিনি ওই যে ব্যাটারি চালিত রিক্সাওয়ালাকে ধরতে যাচ্ছে, ধরতে পারছে না, এবং যখন ধরলো ওরা তাকে ধমকাচ্ছে। ঘটনাচক্রে আমি হেঁটে যাচ্ছিলাম, তখন আমার দাঁড়ায় থেকে আমার বরঞ্চ ওই ছেলেদের একটু ধমক দিতে হইলো আর কি, মানে সে যেন অথরিটি হারিয়ে ফেলেছে একেবারে। তাহলে আপনার তো সেই জায়গাটা তো আনার ক্ষেত্রে তো তিনি ফেল করেছেন, যার জন্য আমরা বলছিলাম, আমি এই সময় যেহেতু নির্বাচন পদত্যাগ না সেইটা প্রধান বলিনি, কিন্তু বলতে চাইছি যে এই সরকারকে নির্বাচন ঠিকমতো করতে গেলে যে মাস দুয়েকই তো সময় হাতে, এইখানে তার প্রয়োজনে কিছু রিসাবল করা উচিত। সেইখানে কোনো কাউকে পদত্যাগ করা বা একটা আপনি টোটাল বাদ দিয়ে নতুন কোনো সংকটের জন্য আমরা বলি না, কিন্তু বলছি তাকে দায়িত্ব পালন করার জন্য এই কাজটা করতে হবে। আমি তো মনে করি এটা জাহাঙ্গীর সাহেবকে তিনি অনেক সময় এত ইনোসেন্টলি বলে, সেইটা এরকম দায়িত্বে থাকাটা কিন্তু কঠিন। আপনি তো বললাম দেখেন কিছুদিন আগে ওনাকে যখন এই যে বেআইনি অস্ত্র উদ্ধার এটা হচ্ছে, উনি পেঁয়াজ নিয়ে চলে গেলেন। এখন এইটা আবার একটু ওনার, আমি একটু অন্যটা বলি, যেটা বললে আমার বলে যে আপনি পক্ষে বলছেন কিনা। বেশ আগে প্রথম দিকে যখন এই বিভিন্ন জায়গায় আমাদের ধর্মীয় সংখ্যালঘুর উপর আক্রমণ হচ্ছে, আমি জীবনে প্রথমবারের মতো ওনার ওইখানে আমরা গেলাম। আমি কোনোদিন কিন্তু পরিচয় ছিল না, এরপর আমি কোনোদিনও দেখা করি নাই। তো যাই হোক, কথা বলার পর উনি পজিটিভ রোল নিলেন। নেমে আসার পরে উনি আমাকে বলছেন, আরে আপনি তো আমার এখানে আসতে পারেন, আপনারা বামপন্থীরা কৃষি নিয়ে কাজ করেন, আমি এই মন্ত্রণালয়। আমি তো প্রথমে আসলে ভুলেও গেছি যে উনি কৃষি মন্ত্রণালয়। আমি প্রায় যোগ করি যে স্বরাষ্ট্র পারেন না, ওনার আবার আরেকটা আছে। আমি তো একটু বিয়ে করেন যে ও আচ্ছা আপনি তো এই মন্ত্রণালয় তো জানি না। এবং কাকতালীয়ভাবে পেঁয়াজ দিয়ে মনে পড়লো, এটা গত বছরের কথা। আমি বললাম আচ্ছা পেঁয়াজ নিয়ে আপনি কি জানেন কয়েক লক্ষ জায়গায় যেইখানে পেঁয়াজের বীজ মনে আছে গত বছর তারা কিন্তু খারাপ বীজ কেনার কারণে কয়, হ্যাঁ আমি এটা শুনেছি, দেখি কি ভূমিকা নেওয়া যায়। কিন্তু আমি বলছি যে এখনো সময় আছে। এই পয়েন্টে আমি একমত যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যে ব্যর্থতা, সেইটার জন্য প্রয়োজনে ডক্টর ইউনূস সাহেব তারই দায়িত্ব নেওয়া উচিত। এইখানে তো কীভাবে রিসাবল করবেন, কারণ সেইটা না হলে উনি এটাও তো ঠিক, ওই যে বললেন উনি একমত হলেন যে পদত্যাগ করাই উচিত, কারণ ওই যে দাবির পরে যেটা বললেন এইটাকে আমরা একটা ইনোসেন্ট পজিশন, উনি যে যখন যে ওইখানে যাচ্ছেন গায়ে হাত দিয়ে বলছেন তুমি কি খাও না কি কীভাবে বলছেন কথাটা, এইটাকে আমরা বলতে পারি হ্যাঁ এটা তো খুব ভদ্রলোক। কিন্তু আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা জায়গা এবং দেশের এই ধরনের একটা পরিস্থিতি, আমি এখন বলছি না, শুরু থেকে বলছি, যেখানে একটা বিরুদ্ধের শক্তি আছে এবং সেই বিরুদ্ধের শক্তি শুধুমাত্র পতিত শক্তি না, আপনার আধিপত্যবাদী অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তি ভূরাজনৈতিক কারণে তারা আমাদের গণতন্ত্রের পথা চলা বাধাগ্রস্ত করতে চাই। সেইখানে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না ঘটাতে পারলে ইলেকশন কমিশন হতে ইচ্ছা থাকলেও তো অনেক ক্ষেত্রে সংকট সম্ভব হবে। এই জন্য আমি মনে করি সরকারই বিবেচনা করা উচিত, তারা কিভাবে রিসাবল করবেন এটা তাদেরই দায়িত্ব। আদিব, আপনার কাছে একটু জানতে চাই যে এখন আসলে গত শনিবার থেকে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু হয়েছে। আপনারা তো সারা বাংলাদেশে আসলে ঘুরেন, অপারেশন ডেভিল হান্ট প্রথম পর্যায়ে সাফল্যটাকে আপনাদের চোখে পড়ে? না, এখানে প্রথম দিকের যে সাফল্য, প্রথম কয়েকদিন নানা জায়গায় অভিযান করেছে, সেই অভিযানগুলো ফলো করে প্রচারও হয়েছে। আমরা দেখেছি সেনাবাহিনী বেশ কয়েক জায়গায় সক্রিয় হয়ে রাতের বেলা গিয়ে হচ্ছে নানা ধরনের অভিযান পরিচালনা করছে। কিন্তু এটার আসলে কার্যকরী খুব বেশি সফলতা বলা যাবে না, কারণ সেটা যদি সফলই হতো তাহলে তার ফেজ 2 এর দরকার হইতো না, প্রথমটাই আমাকে সফল বলা যেত। এবং ইন্টারেস্টিং আরেকটা বিষয় হচ্ছে ওই সময় একটা জিনিস ঘটছে, বিশেষ করে এটা আমি স্পষ্ট বলতে চাই, যেমন এই মাস দুয়েক আগে মিরপুরে যুব দলের এক নেতাকে উঠিয়ে আনতে গিয়ে হচ্ছে পিটিয়ে এমন পিটিয়েছে যে পরবর্তীতে তিনি বলা চলে যে এই থানার হচ্ছে তত্ত্বাবধানে মারা গেছে, মানে কাস্টোডিয়াল
এই যে বিচার বহির্ভূত হত্যা একেবারে পিটিয়ে হচ্ছে ধরেন, মানে তাও কি যুব দলের নেতৃত্ব, মানে আপনি এটা কিন্তু একসাথে অনেকগুলো মেসেজ দেয় যে আমি চাইলে অনেক কিছু করতে পারি, আবার একই সাথে সে কোনো কিছুই করতেছে না। তো এইটার একটা বিষয়, এবং রিসেন্টলিও মনে হয় আরও একটা এরকম ঘটনা ঘটেছে, এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এই সরকারের আমলে বেশ কয়েকটি অভিযোগ আসলে রয়েছে। হ্যাঁ, তে এরকম এই যে উঠিয়ে নিয়ে পিটায়, কুমিল্লায় সম্ভবত এরকম একটি ঘটনা ঘটেছে। তো এই জিনিসগুলো তো আমরা দেখেছিলাম হাসিনার আমলে, আপনার বিশেষ করে সিলেটে যে রায়হান হত্যা, টাকা চেয়েছে পায়নি, পরে পিটিয়ে মেরেছে, অনেকগুলো ঘটনা ঘটছে। এবার যে ধরেন যেটি ঘোষণা করেছে যে আসলে আমরা এই অভিযোগ ঠিক নাই, বারবার বলেছি যে সরকারের আসলে নির্দিষ্ট কোনো পাওয়ার সেন্টার নেই, পাওয়ার সেন্টারগুলো অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে গেছে, এবং যেটার কারণে যেটা হচ্ছে যে সরকার হয়তো চায় যে আমি এটা বাস্তবায়ন করব। ধরেন আপনি এখানের হোস্ট, এই প্রোগ্রামের একজন প্রডিউসার আছেন, প্রযোজক আছেন, উনি চাচ্ছেন যে প্রোগ্রামটা খুব সুন্দর করে হবে, তো উনি বললেন যে উনি তারপর জনকে অর্ডার করলেন যে ঠিক আছে এখানে চা, এখন যে চা দেয় তার মনে যদি একটু এদিক ওদিক থাকে, সে চাইলে দেওয়ার সময় এটা লবণ মিশিয়ে দিতে পারে, অথবা চিনিটা কম দিতে পারে। তো এখন এটা কিন্তু প্রডিউসার চাইলেই কিন্তু তার মতন করে পারবে না। তো সেই জায়গা থেকে রাষ্ট্রের যেটা হচ্ছে যে গত 15 বছর যে সেট আপ আছে, পুলিশের একেবারে কনস্টেবল থেকে শুরু করে আপনার গোয়েন্দা সংস্থার যে পুরো সেট আপ, আপনি দেখেন, আমরা এটা খুব একটা বিষয় যে আমরা সবাই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে শুধু ধরছি, কিন্তু আমরা এখানে গোয়েন্দা সংস্থার প্রধানের কেন ব্যর্থতা ধরছি না? একটা দিনে দুপুরে রাজধানীতে হচ্ছে আপনার একটা শ্যুট করে চলে গেল, এখানে গোয়েন্দা সংস্থার কোনো রিপোর্ট ছিল না। একই সাথে এখানে আপনার হচ্ছে এই জায়গার থেকে যারা ডিজিএফআই বলেন, এনএসআই, এসবি, আমার এখন স্পষ্ট মনে পড়ে যে 19 মার্চ বা মে আমরা তখন গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠনে ছিলাম, ডাকসুর বিপি নূর তিনি বিপি হওয়ার পরে বগুড়ায় হচ্ছে একটা কর্মী সভা করতে গেছিলাম। তো ওই কর্মী সভায় আমাদেরকে বেদম মারধর করছে, আমরা খুবই অসুস্থ ছিলাম। পরের দিন আমি যখন বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে এসে ওঠার পরের দিনে হচ্ছে ওইখানকার এনএসআইয়ের এক লোক উনি আসলেন, এসে পুরো 2 পৃষ্ঠা জুড়ে আমার মামাতো ভাই কয়জন, ফুফাতো ভাই কয়জন, মানে পরিবার তো বাদ, মানে মামাতো, ফুফাতো এবং তাদের বয়স কত, তাদের রাজনৈতিক দর্শন কি, মানে একেবারে বলা চলে ফ্যামিলির, আমি হিসাব করলাম প্রায় 39 জনের ডেটা নিয়ে গেছে। তাহলে আপনারা হাসিনার সময় ওই 40 ফুট গভীরে হচ্ছে বিএনপি জামাত খুঁজে বের করার আপনি হচ্ছে মারতে পারেন, আপনি হচ্ছে পুরো তথ্য ডেটাবেস সকল কিছু নিতে পারেন। এখন হচ্ছে আপনার কোনো মানে তথ্য নাই, আপনার হচ্ছে মার্ডার কেসের আসামি দেখা গেছে যে হুট করে গোপনে জামিন নিয়ে যাচ্ছে, কিন্তু আপনার হচ্ছে দেখা গেছে তার আরও একটা মামলা আছে, এই যে হচ্ছে মামলাটা করলো তার বিরুদ্ধে ডাকাতির মামলা আছে। এতগুলো থাকার পরে হচ্ছে এই প্রক্রিয়ায় সে কীভাবে বের হয়ে আসলো? তো ফলশ্রুতিতে যেখানে আপনার এই যে জায়গাগুলো, রাষ্ট্রের যে অর্গানগুলো আছে যেগুলো নিরাপত্তা দিবে, তারা ভিতর থেকে কি পরিমাণ সাবঅর্ডিনেট করছে, আসলে তারাও সহযোগিতা করছে কিনা, এইটা কিন্তু একটা ভাববার বিষয় আছে। ফলশ্রুতিতে আমি মনে করি এখানে শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান, যারা মানে আইন শৃঙ্খলার, প্রত্যেকেই কিন্তু এইটার জবাবদিহিতার বাহিরে যেতে পারে না এই জায়গাটির থেকে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি যেটি বলছেন যে ডাকসুর বিপির আজকের যে প্রোগ্রাম, মানে যেটি দিয়েছেন যে ঘেরাও, এখানে আমি মনে করি যে ওসমান হাদির এই গুলিবিদ্ধ হওয়ার পরবর্তীতে ডাকসু ডাকসু হিসাবে আচরণটা না করে বরঞ্চ সে একটা দলের প্রতিনিধিত্ব হয়ে গেছে, এটা খুবই দুঃখজনক। আমাদের স্পষ্ট মনে হচ্ছে যে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের 12 ঘন্টার মধ্যে তখনকার ভিপি নুরুল হক নূর তিনি ডাক দেওয়ার পরবর্তীতে ছাত্রদল বলেন, বাম সংগঠন, ছাত্র অধিকার পরিষদ সবাই মিলে আবরার ফাহাদের হত্যাকাণ্ডের পর যেভাবে পুরো মানে বিশ্ববিদ্যালয় সকলকে মিলে মানে একটা সম্মিলিতভাবে সন্ত্রাস বিরোধী একটা ঐক্য করছে, অথচ এই ফেসিবাদের সময় ডাকসু সে ভূমিকাটা নিতে পারে না। এখানে প্রত্যেকটা সংগঠন আলাদা আলাদা প্রোগ্রাম করছে, ডাকসুর যেভাবে হওয়া উচিত ছিল, জাকসু পুরো ক্যাম্পাসে এটা নিয়ে একটা তুমুল আলোড়ন করার কথা ছিল। কারণ আপনার হচ্ছে ওসমান হাদির এই গুলিটাকে আমরা যেভাবে শুধুমাত্র নির্বাচন আপনাদের ছাত্র সংগঠনও কি আসলে পারলো না, এটা এখানে আপনার যখন ডাকসু যতটা যে জায়গাটার ভূমিকা আছে, ডাকসুর বিপি যদি সে অবশ্যই সে যদি প্রত্যেক সংগঠনের সভাপতিকে ডেকে একটা মিটিং করে
একটা কমন কর্মসূচির উদ্যোগ নিত, তাহলে তো সেটা আরও সহজ হতো। কারণ এখানে ছাত্র সংগঠনগুলো চিন্তা করে কি, কারণ অথরিটি তো সে বেশি, মানে সে বিশ্ববিদ্যালয়ের একটা বড় ধরনের অথরিটি বা স্টেক হোল্ডার হিসেবে শিক্ষার্থীদের ভূমিকা রাখছে। আমরা দেখলাম সেখানে পুরো বিশ্ববিদ্যালয়গুলো সেভাবে আলোড়িত হয় না। তো ফলে এই যে আলোড়িত না হওয়া, এটা কিন্তু একটা অশনি সংকেত। কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আপনি পলিটিক্সের মানে আন্দোলন বা দেশের সার্বভৌমত্বে সক্রিয় বা সচেতন না করে, বরঞ্চ আপনি তাকে এক ধরনের চ্যারিটিমূলক, মানে রাজনীতি মানে যে চ্যারিটি, সেই দিকে ধাবিত করছেন। সেটার একটা আমি একটু হাবিবা আপা, এই যে আন্দোলন নিয়ে কথা বলছিলেন, আজকে শহীদ মিনারেও এই বিষয়ে একটা অনুষ্ঠান ছিল এবং সর্বদলীয় একটা সভা ছিল যেখানে বিএনপিও সম্মতি জানিয়েছেন। তো সেইখানে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বেশ কিছু মন্তব্য করেছেন। আমি যদি মন্তব্যটা একটু শোনাই, উনি বলেছেন যে এদেশে আমরা যদি নিরাপদ না থাকি তাহলে আমাদের শত্রুরাও নিরাপদে থাকতে পারে না, এটা একটি বেসিক কন্ডিশন। তিনি বলেছেন যে আমাদের হাতে 5 আগস্টের পর যখন এই মুজিববাদীদের, এই আওয়ামী লীগ 14 দলীয় সন্ত্রাসীদের প্রত্যেকটা বাড়ি চুরমার করে দেওয়ার ক্ষমতা ছিল, সেদিন আমরা নিজেরা সংবরণ করেছিলাম বলে আজকে তারা এই সাহস করতে পারছে। আমরা ক্ষমা করে যদি ভুল করে থাকি তাহলে আমরা প্রতিজ্ঞা নেব যে আমরা আর ক্ষমা করব না। এটা কি আসলে একটা সংঘাতের একটা শঙ্কা তৈরি করে কিনা? দেখুন, এখানে আমি তার আগে একটু আর কি বলে আসি আদিবেশ কথার সাথেই। এর আগে আমি একটা জিনিস ভুলে গিয়েছি আপনাদের সবার। আমরা তো আসলে বিজয় দিবস 40 মিনিট হয়ে গেছে প্রায়। সবাইকে শুভেচ্ছা যারা দেখছেন এবং আপনারা যারা বসে আছেন। যেটা বলছিলেন আমার মানে আলোচক, যেটা মানে আবিদ যেটা এতক্ষণ ধরে বলছিলেন, যে দেখুন আপনি যে প্রশ্নটা রেখেছেন, আসলে কি মানে পদত্যাগ করলে সমাধান হবে? সিস্টেমটা তো নষ্ট। স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছেন না নাকি করতে পারছেন না, প্রশ্ন কিন্তু ওইটা। তার আসলে তিনি কি তার ফুল অথরিটি ব্যবহার করার মতন অবস্থানে আছেন কিনা আমরা ধরেই নিতে পারি নাই। কারণ হলো তার জনপ্রশাসন, যেগুলো টুল তার, সেইটা তো তার হাতে নাই। যেটা আমরা প্রথমেই বলে আসলাম, ওই যে নুরিন প্রিন্স ভাই বললেন যে পুলিশ যেভাবে দাঁড়িয়ে থাকে এবং পুলিশ যে ধরনের ঝাড়ির শিকার, এটা আমরাও দেখি। কিন্তু ট্রাফিক পুলিশদের এখন কোনো সাহসই নাই কোথাও যে কথা বলার। এই যে একটা ফেইলিয়ার, এইটাকে তারা বহন করে করে এই জায়গাটায় এসেছে। এইবার ডাকসু নিয়ে তার যে ফ্রাস্ট্রেশন, এটা আমাদের সবার ফ্রাস্ট্রেশন। হাদি গুলি হওয়ার 2 ঘন্টার মধ্যে হাদি একেবারে গোটা প্রতিটা ক্যাম্পাস প্রকম্পিত হয়ে যাওয়ার কথা। হাদি কিন্তু তরুণ সমাজের প্রতিনিধিত্ব করে। হাদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলে। হাদি হচ্ছে সকলের একটা ভয়েস। আমি পছন্দ করি না করি, তার রাজনৈতিক অবস্থান ভিন্ন হতে পারে, কিন্তু এই জায়গাটায় আপনি একেবারে মানে এইটা তো বেসিক্যালি আজকের ডাকসুর রোলটা আমার যেটা মনে হয়েছে, যেটা অত্যন্ত প্রয়োজন ছিল সাধারণ শিক্ষার্থী সারা দেশব্যাপী, যেহেতু তারা পাবলিক ইউনিভার্সিটিগুলো সবগুলোই পেয়েছে, দায়টা তাদের ঘাড়ে দিতেই হয়। এই দায় তাদের এড়ানোর কোনো সুযোগ নাই। এবার আপনি যে প্রশ্নটা করলেন, বক্তব্য যেটা মঞ্চে দেওয়া হয় সবগুলো 100% আসলে ধরার কিছু নাই, কিন্তু এইটার যদি বটম লাইন হয় যে আমরা আইন হাতে তুলে নিব, তাহলে সেটা সঠিক হয় না, কোনোভাবেই হয় না। কারণ আপনাকে এইটাই উস্কানি, এই উস্কানিটার জন্যই কিন্তু আবিদ হত্যাকাণ্ডের মানে হুমকি পান, নাহিদ পান, মাহফুজ নিজেও হয়তো পেতে পারেন, জাহিদ ভাই পান, এবং অন্যান্য আরও 30-40টা নাম আমরা জানি। কিন্তু সেইটার জন্য তিনি যদি একটা AK-47 এবং 2টা ব্যক্তি নিয়ে বেরিয়ে যান এবং যারা তার বিরুদ্ধে বলছে সেটার ব্যবস্থা নিতে উনি শুরু করেন, হলো না তাহলে কাজটা। এখানে অবশ্যই আমরা ক্ষমা কখনো কখনো দুর্বলতা, কিন্তু রিকনসিলিয়েশন প্রসেস যখন আমরা মনে করছি দেশটাকে একটা বেটার জায়গায় নিয়ে যাব, গণতন্ত্রকে বেটার জায়গায় নিয়ে যাব, তখন মানে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামোগুলো, বিশেষ করে পিলারগুলোকে আমাদের এম্পাওয়ার করতে হবে। বিচারিক ব্যবস্থা তার মধ্যে আছে, এবং তার মধ্যে কিন্তু আপনার অন্যান্য মানে আপনার লেজিসলেশন এবং অন্যান্য জায়গাগুলো আছে। আমাদেরকে চেষ্টা করতে হবে এই নিজেদের মধ্যে ঐক্য, যেভাবেই বলি না কেন, ঐক্য কারো কম ইচ্ছা আছে কারো বেশি ইচ্ছা আছে, ঐক্যটাকে ধরে রাখতে হবে। এবং সরকারের যেটা রোল, যে আমি ইলেকশন কমিশনার নিয়ে ভাইয়া যেটা বললেন, আমিও ওই কথাটা বুঝি, তিনি সুপারম্যান না, ইলেকশন কমিশনার সুপারম্যান নন, কিন্তু এইটা থেকে বলতে পারতে হবে এইবারের সমস্যা, এইবারের যে চ্যালেঞ্জগুলো তিনি ফেস করছেন সেটাও কিন্তু এক্সট্রিমলি মানে কি বলবো, ইউনিক আগের যে কোনো সময়ের তুলনায়। এই জায়গাটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও বা স্বরাষ্ট্র উপদেষ্টাকেও কিছু কথা বোধহয় খোলাখুলি বলা দরকার। নূরের ঘটনা কতদিন হলো, নূরকে যে ভয়াবহভাবে মারা হলো তার অফিসের সামনে, অলমোস্ট এই ছেলেটি তো মারাই গেছিল, এবং সেখানে তো একটা তদন্ত কমিশনও হয়েছিল। ওরা কি ধরা পড়েছে? আমি তো আসলে ঠিক জানি না। এরশাদ ভাইকে যে গুলিটা করা হয়েছে, আপনি চিটাংয়ের কথা বলছি, সেখানেও আপনি দেখুন, শুনলাম যে তারাও জামিন পাচ্ছে, এটা নিয়ে অনেক কথা হতে, আজকে দেখলাম যে জামিনটা নতুন আবার মামলা অ্যারেস্ট দেখানো হয়েছে।
দেখুন, প্রতিটা বিষয় আমরা জানতে পারবো না, কিন্তু সরকারকে এই জায়গাটায় চোখ কান খোলা রাখতে হবে যে যারা একবার বিগত সরকারের অ্যাসাসিনার হিসেবে বা টুল হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ড করে ধরা পড়েছে, তাদের বিষয়ে আমার মনে হয় কঠোর হওয়ার সময় এসেছে, বিচার বিভাগ থেকে শুরু করে প্রতিটা অংশকে সময় এসেছে। জাহিদ ভাই, এই মাহফুজ আলমেরই আরেকটি বক্তব্য আমি যদি আপনাকে একটু পড়ে শোনাই, যে যারা দেশের বাইরে গিয়ে এ দেশের লড়াই ছড়িয়ে দিচ্ছে তাদের হুঁশিয়ারি করে দিতে চাই, যদি দেশের লড়াই দেশের বাইরে নিয়ে যাওয়া হয় তাহলে মুক্তির লড়াইও দেশের বাইরে বিস্তৃত হবে। সামনে পরিস্থিতি অত্যন্ত সংকটময় এবং আমাদের উপর কোনো আঘাত সহ্য করা হবে না, আমাদের গায়ে হাত দেওয়া যাবে না, একটা লাশ পড়লে আর একটা লাশ নেব। লাশের রাজনীতি তো এর আগেও আসলে আমরা দেখেছি, আবারও কি সেই লাশের রাজনীতিকে আহ্বান করা হচ্ছে? হাবিবা আপার সাথে আমি একটা জায়গায় খুবই একমত, যে রাস্তার বা জনসভার রেটরিক, ওখানে যখন প্রচুর মানুষের গ্যাদারিং হয় আমরা অনেক কথা বলে ফেলি, কিন্তু কোথাও একটা ফাইন লাইন থাকা দরকার বলে আমি সেটাও বিশ্বাস করি। মানে হয় কি, এগুলো বলতে বলতে আমরা এগুলোকে নর্মালাইজ করে ফেলি সমাজে। ধরুন লাশের বদলে লাশ নিয়ে ফেলবো, এটা কিন্তু একদম সরাসরি আইন নিজের হাতে তুলে নিয়ে, এবং উনি সম্ভবত বলেছেন যে ওনারা যে কোনো কিছু করতে পারতেন আওয়ামী লীগকে ওই সময়, ইত্যাদি ইত্যাদি, করেননি, এই ধরনের কথা। এবং আমি একটু যোগও করতে চাই, যেন হাসনাত আবদুল্লাহ, যেন মাহফুজ আলম দল করেন, কিন্তু হাসনাত আবদুল্লাহ আদিবের দলের মানুষ, মানে তিনি সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করে দেবেন, ওদের সন্ত্রাসীদেরকে, ওদের বিচ্ছিন্নতাবাদী যারা আছে সেভেন সিস্টার্সে, তাদেরকে বাংলাদেশের মাটিতে আশ্রয় দিয়ে। আবারও বলছি, প্রত্যেকে খুবই ইমোশনাল হয়ে আছেন, প্রত্যেকের ক্ষোভের যৌক্তিক কারণ আছে। হাদি এনাদের বয়সী, একই সাথে তারা মাঠে লড়াই করেছেন। মানে উসমান হাদির জন্য, মানে আমি জানি না, আমরা খুবই চাই উনি ফেরত আসুন, কিন্তু বাংলাদেশ পুরো এক হয়ে গেছে। এটা খুবই ইন্টারেস্টিং। যারা তার রাজনীতি পছন্দ করেন না, শুধু রাজনীতি, তার রাজনৈতিক প্রকাশও পছন্দ, আমি তার রাজনীতি পছন্দ করি না, আমি তার রাজনৈতিক প্রকাশও পছন্দ করি না, এটা নিয়ে হাদির সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, আমরা টকশো করেছি সেই সময়, কিন্তু আমরা প্রত্যেকে হাদির জন্য প্রার্থনা করছি, কাঁদছি। তো ফলে আমাদের ক্ষোভ দুঃখ থাকতে পারে, এবং এর সাথে আওয়ামী লীগের লোকজনের উল্লাস আছে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আওয়ামী লীগের অনেক লোক এটা নিয়ে উল্লাস প্রকাশ করছে তাদের বিভিন্ন রকম জায়গায়। এর আগে হাদিকে কিন্তু তারা কিছু করবে বলে হুমকিও দিচ্ছিল। সো আমি এই তরুণদের এই ক্ষোভের জায়গাটা দেখি, কিন্তু একটা জিনিস মানতে হবে, মাহফুজ আলম মাত্রই একজন উপদেষ্টার পদ থেকে নেমে এসেছেন। জনাব হাসনাত আবদুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদে আছেন এনসিপির। মানে আগেও যখন বলা হতো যে এনারা তরুণ, এনারা এটা করবেন, ওটা না, সরি, যখন আপনি স্টেটের মতো একটা জায়গায় প্লেয়ার হিসাবে এসছেন, এনসিপিকে এই মুহূর্তে সরকার বা বাংলাদেশের মানুষও তৃতীয় প্রধান দল হিসেবেই বিবেচনা করে। তাদের ভোট কত পার্সেন্ট আছে সেটার চাইতে বিএনপি জামায়াতের পর আওয়ামী লীগের অবর্তমানে এনসিপিকে এই গুরুত্ব দিয়ে দেখা হয়। তো তাই যদি হয়ে থাকে, তাদের এই সেন্সিবল জায়গাগুলো ঠিক করতে হবে। আমি মনে করি বক্তব্যের ক্ষেত্রে এমন কিছু হওয়া ঠিক হবে না যেটা খুব বাড়াবাড়ি কিছু হয়ে যায়। যেমন বিশেষ করে আপনি মাহফুজ আলমের যে বক্তব্যটার কথা বলছেন, একটা লাশের বদলে আরেকটা লাশ, এগুলো কিন্তু মানুষকে ক্ষুব্ধ করে তুলতে পারে। কারণ বাংলাদেশের মানুষের এই প্রবণতা আছে, ঐতিহাসিকভাবে কাউকে যদি আপনি দোষী মনে করেন, পকেট মারকে আমরা ধরে পিটিয়ে মেরে ফেলি, এবং আমরা মনে করি এটা জায়েজ আছে। আপনি যদি এর বিরুদ্ধে কথা বলতে চান, আপনি দেখবেন আপনি হামলার মুখে পড়ছেন, আপনি হুমকির মুখে পড়ছেন। বাংলাদেশে যখন এক্সট্রা জুডিশিয়াল কিলিং প্রথম শুরু হয়েছিল, আপনি দেখবেন আমাদের শিক্ষিত মধ্যবিত্তরা এটার পক্ষে কি সিরিয়াসলি দাঁড়িয়ে গিয়েছিল। তো এখন যখন আবার এই কথাগুলো আসে, এ ধরনের একটা বিশৃঙ্খল অবস্থা, এবং জরুরি কথা যেটা, এই যে পুলিশের আলাপ করলাম, পুলিশ যথেষ্ট কে পেল না, যথেষ্ট পোটেন্ট না, এখন সামনে একটা নির্বাচন আছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এমন পরিস্থিতি তৈরি করতে পারে যেটা সংঘাত উস্কে দিতে পারে। এই কারণে আমি বলি, আমাদের এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো রেটরিকলিও খুব বেশি অ্যাগ্রেসিভ কথা বলা, কোনো একটা বর্ডার লাইন আসলে থাকা উচিত। প্রিন্স ভাই, আপনি কি এই মাহফুজ আলমের বক্তব্যের কোনো মন্তব্য করবেন কিনা? কিন্তু আপনার কাছে আমার মূল প্রশ্নটা সেটা হলো যে আমরা আওয়ামী লীগকে দেখছি বাইরে থেকে উস্কানি দিতে, এবং নানান অপকর্মের আসলে উস্কানি তারা দিচ্ছে। প্রশ্ন হলো, এগুলা করে আসলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কি লাভ করতে চায়? আপনার বিশ্লেষণটা দেখুন, আমি একটা খুব এই টোটালটাকে যদি একটা জেনারেলাইজ করে বলি, আমার ধারণা এই ব্যাপারে কেউ দ্বিমত করলে করতে পারি, কিন্তু বাস্তবতা তাই যে প্রত্যেকটা ক্রিয়ার তো একটা প্রতিক্রিয়া আছে। এখন আমি কোন লক্ষ্য, আমি কি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই, না এই যে আলোচনা রাখলো যে আমরা গণতন্ত্রের পথে যাত্রা করতে চাই, এবং সময়টা কখন? আপনি ধরেন নর্মাল একটা সময়, কারণ অভ্যুত্থানের পরপর সময় আর এখন সময়, মাত্র কদিন পরে নির্বাচন, কোনো কারণে এটা ব্যাহত হলে আরও বড় ধরনের সংকটে পড়ব। তাহলে এইখানে আমাদের সংযত আচরণ সবাইকে করতে হবে, এবং আইন শৃঙ্খলা মানে এই ধরনের কোনো নিজের হাতে তুলে নেওয়ার জায়গাটা যাওয়াটাকে পরিত্যাগ করতে হবে। বিশেষ করে আমরা একটা মব সন্ত্রাস
এটা কিন্তু বাতিল করতে পারেনি, তার মধ্যে আছে, তাহলে সেটা তো আরও অ্যানার্কি তৈরি করবে এবং আমাদের গণতন্ত্রের পথযাত্রাকে ব্যাহত করবে। এইটা হচ্ছে আমার জেনারেল কথা বললাম। ঠিক আপনি এই ফর্মুলায় মেপে যদি এই যে পতিত শক্তির কথা বলছেন, তারা যেটা করছে তারাও তো অনেক কিছুতে উস্কে দিচ্ছে, এবং উস্কে দেওয়াটাও কিন্তু মনে রাখতে হবে যে আমাদের গণতন্ত্রের পথে যাত্রাকে সংকটপূর্ণ তুলছে। কিন্তু আমি জিনিসটাকে একটু যদি এইভাবে দেখি, যেটা অনেকবার এখানে বলেছে, আমার ধরুন আমরা সবাই এই কথা বলেছি যে আমরা গণ অভ্যুত্থানের পরে তো একটা খুব স্মুথ একটা যাত্রা শুরু করলাম, এটা তো আমরা কেউ মনে করি। কারণ দেখেন, গণ অভ্যুত্থানে আমরা নানা শক্তি ছিলাম, এই নানা শক্তি যার যার মতোই কিন্তু ব্যবহার করার চেষ্টা করছে, এবং এটা আরও অনেক দৃশ্যমান হচ্ছে যে এইখানে মুক্তিযুদ্ধ বিরোধী দক্ষিণপন্থী যে প্রতিক্রিয়াশীল শক্তি ছিল, তারা এই ভেতরে থেকে একটা নতুন ধরনের সংকটও তৈরি করতে চাইছে, সেটা একটা আছে। পতিত শক্তি তারা তো এইটাকে আরও ডিস্টার্ব করবে, এটাই স্বাভাবিক। আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি যারা এখানে একটা দুর্বল গভর্নমেন্ট থাকুক, তাহলে ভূ রাজনীতি করার পর সর্বশেষ দেখেন ট্রাম্পের যে আমেরিকান কৌশলপত্র, যেটা অনেকদিন ধরে আমরা বলছি, জানিও এই অঞ্চল তাদের কাছে কি গুরুত্বপূর্ণ। তা সুতরাং সেই জায়গাতে আপনি নানা ধরনের অপশক্তি এই কাজগুলো করবে। আমি বলি যে সেইটাকে মাথায় রেখেই আমরা যারা এইখানে আছি দায়িত্ব পালন, আমি সবার কথা, জনগণের কথা বলছি, যারা এখন ক্ষমতায় আছে, যাদের একটা দায়িত্ব যে অন্তপক্ষে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া, তাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আর এই ধরনের উস্কানির মধ্যে যারা থাকবে, আলটিমেটলি বাংলাদেশের জনগণ থেকে তাদের আইসোলেশন আরও বাড়বে। কিন্তু আইসোলেশন বাড়বে, আমি আপনাকে জানতে চাচ্ছিলাম যে এই অস্থিরতা তৈরি করে আসলে আওয়ামী লীগের লাভটা কি? আমি কোনো লাভ দেখছি না, যে বললাম আমি তো আইসোলেশন দেখি এক নম্বর, যদি আপনি এটা হচ্ছে পজিটিভ কথা বললাম আইসোলেশন, কিন্তু আমি তো দেখি এই ধরনের প্রতি তো যেই শক্তি থাকবে সে তো এই ধরনের অস্থিরতা সৃষ্টি করতে চাইবেই, সে তো চাইবে না যে আমরা ডেমোক্রেটিক একটা নর্মাল পরিবেশে আসি। তাহলে সে যে কথাটা বলে গেছিল সেটা তো বাস্তবতা থাকে না। আপনি এইভাবে হিসাব মিলিয়ে দেখেন, সেটাই তারা চায়। আদিব, একটু অন্য প্রসঙ্গে, আপনি আজকে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে, মানে গ্রেফতার দেখানো হয়েছে এবং 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। রিমান্ড শুনানিতে উনি কিছু মন্তব্য করেছেন, নিশ্চয়ই আপনি সেটা শুনেছেন। এটাকে কি আপনি সমর্থন আসলে করেন কিনা? আর এই বক্তব্যটা মানে রিমান্ড শুনানিতে ওনার কিছু বক্তব্য ছিল, আমি যদি আপনাকে একটু পড়ে শোনাই যে আমি ক্ষমতাকে প্রশ্ন করতে চাই, রাজনৈতিক বাধা আমাকে থামাতে পারবে না, আমি ক্ষমতাকে অবশ্যই প্রশ্ন করব। আগে খালেদা জিয়া শেখ হাসিনা সরকারকেও প্রশ্ন করেছি, বর্তমান ইউনূস সরকারকেও করছি, ভবিষ্যতে যারা আসবে আমি প্রশ্ন করব। আমি হালুয়া রুটি খাওয়া সাংবাদিক হতে চাই না, আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায় এটা তাদের সমস্যা। তার এই গ্রেফতারটাকে আপনি আসলে সমর্থন করেন কিনা? ধন্যবাদ আমাকে। এখানে খুব ডিফারেন্ট কিছু আমার ওপিনিয়ন আছে। প্রথমত বিষয় হচ্ছে, আমরা যখন ফ্যাসিবাদের সময় এবং ফ্যাসিবাদ পরবর্তী সময়কে দুটাকে তুলনা করি, ফ্যাসিবাদের সময় যারা হিউম্যান রাইটস ডিফেন্ডার ছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যারা প্রতিবাদ করছে, গণতন্ত্রপন্থী হিসেবে যারা প্রতিবাদ করছে, তাদের প্রতিবাদকে যখন ফ্যাসিবাদ দমন করছিল, সেটাকে আমরা যেভাবে এই দমনটা চাইনা হিসাবে সাকসেস করতে চাই, কিন্তু ফ্যাসিবাদ পরবর্তী সময় যারা ফ্যাসিবাদের সময় ক্রিমিনাল ছিল, যারা এই গণহত্যায় অন্যতম মত উৎপাদন করেছে, অর্থাৎ গণহত্যার পক্ষে মত উৎপাদন করা এটা একটা ক্রিমিনাল অফেন্স। আপনি হচ্ছে হিউম্যান রাইটস ডিফেন্ডারের সাথে একজন ক্রিমিনাল অফেন্স করা ক্রিমিনালকে আপনি সমান তালে তুলনা করছেন। আপনি আসিফ নজরুলকে টকশোতে নেয় সেটাকে আপনি হচ্ছে আনিস আলমগীরের সাথে তুলনা করছেন। মানে এটা তুলনাটা আপনি বলতে আপনাকে না, মানে আমি টোটাল সোসাইটির এখন যে বিষয়, আনিস আলমগীর সুস্পষ্টভাবে জুলাই আগস্টে সে গণহত্যার পক্ষে মত উৎপাদন করেছে, এবং সে বলছে না সে কারো গোলাম হতে না, সে তো অলরেডি গোলাম, সে 1.5 টাকায় কেনা অলরেডি আওয়ামী লীগের গোলাম, ইন্ডিয়ানপন্থী এজেন্সির সে গোলাম, এবং সেই গোলামি সে আরও নিজেকে ঝালাই করে যাচ্ছিল। এখন আপনি যদি বলেন যে হিউম্যান রাইটস ডিফেন্ডারের মত প্রকাশ আর ক্রিমিনালের মত প্রকাশ যদি সমান তালে আমি দেখতে চাই, তাহলে এটি একটি সমস্যাজনক, কারণ আমার দেখার দৃষ্টিভঙ্গিটা এখানে সমস্যা তৈরি করছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে যে ফ্যাসিবাদের সময় বিএনপি জামাতের যারা হচ্ছে শোষণ নিপীড়নের শিকার হয়েছে, সেই শিকারকে আপনি হচ্ছে আওয়ামী লীগ যারা একটা গণহত্যা করছে তার শিকারের সাথে আপনি সমানভাবে তুলনা করছি। যেমন দেন মাহফুজ আলমের যে বক্তব্যটা, যেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, যে যদি একটি লাশ পড়ে তাহলে আমরা একটি লাশ নিব, আপনি এটাকে হচ্ছে পূর্বের সময়ের সাথে তুলনা করতে পারেন না। কারণ হচ্ছে আওয়ামী লীগের এখানে প্রচুর ক্রিমিনাল অফেন্স আছে। মানে বিএনপির সময়, মানে বিএনপি যারা প্রতিরোধ করছে তাদেরকে যেভাবে হচ্ছে সমাজন লেখক মুস্তাককে হচ্ছে ধরে নিয়ে আপনার হচ্ছে
মানে তিনি হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং তার প্রতিবাদে এখানে আন্দোলন সংগ্রাম হয়েছে। এখন লেখক মুস্তাকের ধরে নেওয়ার সাথে আমি যদি সাংবাদিক পান্নার ধরে নেওয়াকে যদি সমান করে দেখি, কিংবা হচ্ছে আনিস আলমগীরকে ধরার সমান করে দেখি, এই দুইটা কিন্তু ধরা এক না। একজন হচ্ছে সুস্পষ্টভাবে গণহত্যার পক্ষে মত উৎপাদন করছেন, জুলাইয়ের যারা অগ্রণী ভূমিকা রাখছেন তাদেরকে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা করেছেন, তাদেরকে বিলিফাই করার চেষ্টা করেছেন। সেই জায়গার থেকে গণহত্যাকারীর পক্ষের লোককে গণতন্ত্রের পক্ষের জন্য লড়াই করার সাথে তুলনা করাটা এটা দৃষ্টিভঙ্গিগতভাবে সমস্যাজনক। ফলশ্রুতিতে আমি একটু- যদি গণহত্যাকারীকে আপনি যদি সমানভাবে তাকে যদি জবাব না দেন, তাকে যদি আপনি ভয়ের ভিতর না রাখেন, তাহলে সে কন্টিনিউয়াসলি গণহত্যাটার করে যাবে। এবং সেই আমার জায়গাটা সময় এখানে একেবারেই শেষ। 30 সেকেন্ডে জাস্ট বলে দেই যে হাদির যে বিষয়টা আমি আপনাকে বলতে চাইছি, যে হাদিকে মারার মূল কারণটাকে, মূল কারণটা হচ্ছে তার ভারতীয় বা আগ্রাসন বিরুদ্ধে একটা অবস্থান। 2 নম্বর হচ্ছে ভারত বাংলাদেশকে দেখে আওয়ামী লীগ হিসাবে, মানে বাংলাদেশের নামটা পারলে আওয়ামী লীগের নামে লিখে দিত। না, তার ভারতের দৃষ্টিভঙ্গি যে এই বাংলাদেশে বিষয়টা আওয়ামী আসলে লীগ আমরা গত রাজনীতি 2 করতে দিন না ধরে বলে শুনেছি। আমার আওয়ামী সময় লীগের- একেবারেই শেষ। আমি একটু যদি জাহিদ ভাই আপনাকে 30 সেকেন্ড দেই, যে এই যে আনিস আলমগীরের এই অ্যারেস্টের ব্যাপারে আপনার মন্তব্যটা শুনতে খুব দ্রুত বলি, আদিবের সাথে আমি একেবারেই দ্বিমত প্রকাশ করছি। মানবাধিকার সব মানুষের জন্য, পৃথিবীর ভয়ঙ্করতম অপরাধীও যদি, আমরা শেখ হাসিনার সময় শুনতাম যখন ক্রস ফায়ার হচ্ছে, মাদক চোরা কারবারি, মাদক ব্যবসায়ীর আবার কিসের মানবাধিকার, এগুলো কিন্তু ক্রস ফায়ারের লজিক। ধরুন ডাকাত শহীদ বলে 13 সালে পুরনো ঢাকায় একজন অত্যন্ত স্বীকৃত সন্ত্রাসীকে হত্যা করা হয়েছিল ক্রস ফায়ার। মানুষ, সারা পুরনো ঢাকার মানুষ মিষ্টি বিতরণ করেছে। আমি তখন ব্লগিং করতাম, আমি এটার বিরুদ্ধে যখন লিখলাম আমি গালি খেয়েছি। কিন্তু আমরা এই পারসেপশনটা আসতে হবে, ডাকাত শহীদেরও ইকুয়াল রাইট আছে। জুলাইয়ের যদি আনিস আলমগীরের কোনো অপরাধ থেকে থাকে, আমি কি করেছেন আমার ঠিক মাথায় নাই, এনসিপির যে কেউ কিন্তু একটা মামলা করতে পারতেন, সেই অভিযোগ একটা মামলা করতে পারতেন যে ওনার এই অপরাধ আছে, তার জন্য গ্রেফতার করা হোক। ঘটনা হচ্ছে এখন আপনি যেটা করছেন সেটা হলো তার কিছু বক্তব্যের জন্য। আমরা না আনিস আলমগীরের বক্তব্যকে আমি সমর্থন করি, আমি পছন্দ করি না, আমি ওর সাথে টকশো করে, ওর সাথে আমার ঝগড়াঝাটিও হয়েছে। এই সেটাও হয়েছে। তো এখন তাই যদি হয়ে থাকে, কিন্তু আমরা আবার ততক্ষণ পর্যন্ত কাউকে মামলা করব না, জেলে নেব না, যতক্ষণ পর্যন্ত কোনো ক্রাইম না করছেন। প্লিজ এটা বুঝতে হবে। আমার বক্তব্য অপছন্দ হওয়ার কোনো কিছু ক্রিমিনালাইজ করার জন্য আমার একটা আইন লাগবে, সে আইনের ভিত্তিতে করতে হবে। আমরা শেখ হাসিনাকে সরাতে চেয়েছি ইনসাফ নিশ্চিত করার জন্য। আনিস আলমগীর তো দূরেই থাকুক, শেখ হাসিনা যদি কালকে বাংলাদেশে আসে, আমি তার ন্যায় বিচার চাই। তার ফাঁসি হতে পারে, কিন্তু তাকে আমার ধরে সময় পেটাও, আজকে মারো, একেবারেই কাটিয়ে শেষ। চাই না। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।